নমস্কার, আপনারা শুনছেন অডিও স্টোরি স্টেশন, আর আমি আপনাদের সাথে দেবারতী। আজকে অনেক দিন পর আমার চ্যানেলে আমি আবার নিয়ে এসেছি একটি নারী গোয়েন্দা চরিত্র। আমরা আজকে শুনব শ্রী মনোজ সেন রচিত রহস্য সন্ধানী দময়ন্তীর গল্প। দময়ন্তীর গল্প অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে আমার চ্যানেল ভিজিট করে গল্পগুলি শুনতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমরা শুনব দময়ন্তীর অপর একটি গল্প। আজকের গল্পের নাম পর্বত বহ্নিমান। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। প্রায় ঘন্টাখানেক হলো রোদ উঠেছে, কুয়াশা অনেকটাই কেটে গেছে। কেবল নিচে খাদের মধ্যে তার কিছুটা দুষ্টু ছেলের মতো ঘাপটি মেরে রয়েছে, সুজি মাস্টারের দৃষ্টি এড়ানোর মতলবে। কাছের পাহাড়গুলো এখন স্পষ্ট দেখা যাচ্ছে, দূরের পাহাড়গুলো স্পষ্টতর হবার প্রত্যাশায় অ্যাটেনশন হয়ে প্রস্তুত হয়ে রয়েছে। সামনে সরপিল মাউন্ট ভিউ রোড এঁকে বেঁকে ওপরে উঠে সামনের কালো পাহাড়টার গলায় একটা পাক দিয়ে তার পিছনে অদৃশ্য হয়ে গেছে। সেই শান্ত নির্জন মহিমময় বিরাটত্বের দিকে দৃষ্টি প্রসারিত করে মুগ্ধ দময়ন্তী স্থির হয়ে বসেছিল। হঠাৎ দূরে দুটো চলমান বস্তু ওর দৃষ্টি আকর্ষণ করল। বাঁকের মুখে দুজন প্রাতভ্রমণকারীর উদয় হয়েছে। তাদের বয়স এত দূর থেকে বোঝা যাচ্ছে না বটে, তবে দুজনেই যে দীর্ঘদেহী ও স্বাস্থ্যবান তা বোঝা যাচ্ছে। দুজনেরই পরনে হাফ প্যান্ট, রংচঙা পুলওভার, তদ্রূপ মাফলার, হাতে ওয়াকিং স্টিক। তফাতের মধ্যে একজনের চোখে চশমা ও মাথায় বেড়ে, অন্যজনের এসবের বালাই নেই। পাশে চেয়ারের ওপরে একটা কম্বলের স্তূপকে সম্বোধন করে দময়ন্তী বলল, ওই দুজন ভদ্রলোকের দিকে একবার তাকিয়ে দেখো দেখি, কি সুন্দর। সকাল হতে না হতেই মর্নিং ওয়াক করতে বেরিয়েছে, আর তুমি কিনা। কম্বলের স্তূপ ফ্যাস ফ্যাসে গলায় বলল, এই শীতে মর্নিং ওয়াক? বাপরে, ও যারা করে তারা কোনো মানুষ নয়, পাহাড়বাসী অপদেবতা। ওই কম্বলের ভিতরেই বলে আমার পেটের নাড়ি ভুড়িগুলো পর্যন্ত জমে বরফ হয়ে যাচ্ছে। দময়ন্তী আপত্তি করতে যাচ্ছিল, কিন্তু একটা চাপা আর্তনাদ শুনে চোখ তুলে তাকালো। দরজার কাছে কখন যেন আরো একটা কম্বলের স্তূপ এসে দাঁড়িয়েছে। আর্তনাদটা এলো তার ভেতর থেকেই। আপনার আবার কি হলো? দময়ন্তী জিজ্ঞাসা করল। ওই লোক দুটোকে দেখেছেন? পাগল নাকি? এই শীতে প্রায় উলঙ্গ হয়ে রাস্তায় বেরিয়েছে। রমলা চা বানাচ্ছিল, চেঁচিয়ে বলল, অসভ্যতা করো না। ওরা পাগল না তোমরা? পাহাড়ে বেড়াতে এসে পর্যন্ত সেই যে দুই মূর্তিমান কম্বলের মধ্যে ঢুকেছ, আর বেরোবার নামটি পর্যন্ত নেই, তাহলে আর পাহাড়ে বেড়াতে আসা কেন বাপু? দরজার স্তূপ বলল, বেশ, এই প্রশ্নের জবাব নকুর মামাই বের করতে পারেননি। আমি তো নস্যু। লাখ কথার এক কথা বলেছিলেন নকুর মামা, থামলে কাঁপুনি, চললে হাঁপানি। কেন রে বাপু, এই মরেছে? ওই উন্মাদ লোক দুটো দেখছি এইদিকেই আসছে। উফ, চালিয়ে মারলে। বলে বিদ্যুৎ বেগে ঘরের ভিতরে অদৃশ্য হয়ে গেল। চেয়ারের স্তূপটি অবশ্য যেখানে ছিল সেখানেই রয়ে গেল, তার মধ্যে এতটুকুও চাঞ্চল্য দেখা গেল না। ইতিমধ্যে প্রাতঃভ্রমণকারী দুজন গেটের কাছে চলে এসেছেন। এখন এদের স্পষ্ট দেখা যাচ্ছে। একজন বয়স্ক বুড়ো রস্ক বৃষকন্ধ বিশালাকায় পুরুষ, কানের দুপাশে পাকা চুলের গুচ্ছ ছাড়া শরীরে আর কোথাও জরার চিহ্ন মাত্র নেই। এরই মাথায় বেড়ে, চোখে চশমা, মুখে শান্ত সৌম্য হাসি। অপরজন যুবক, ইনিও তার বয়স্ক সঙ্গীর মতোই স্বাস্থ্যবান, যদিও প্রস্থে বোধ হয় একটু কমই হবেন। মাথার চুল ছোট ছোট করে ছাঁটা, মুখে একটা শিষ্ট গাম্ভীর্য। দময়ন্তী উঠে দাঁড়িয়েছিল। ওকে দেখে বয়স্ক ভদ্রলোক তার হাসিটি আরো প্রসারিত করে ইংরাজিতে বললেন, ভেতরে আসতে পারি? দময়ন্তী বলল, নিশ্চয়ই নিশ্চয়ই। গেট খুলে বাঘের মতো পা ফেলে লন পেরোতে পেরোতে ভদ্রলোক বললেন, আমি কাল বিকেলে লক্ষ্য করলুম যে বাড়িতে অতিথির আগমন হয়েছে। আমার বাড়ি এই মাউন্ট ভিউ রোডের শেষে, ওই পাহাড়ের চূড়োয়।
মাঝখানে কোনো বাড়িঘর নেই, কাজেই আপনারা হলেন আমার প্রতিবেশী। সেই হিসেবে আপনার সঙ্গে আলাপ করা কর্তব্য মনে করেই চলে এলুম। বলতে বলতে ভদ্রলোক লন থেকে বারান্দায় উঠে এলেন। হাত জোর করে নমস্কার করে বললেন, আমার নাম B.S. রায়, আর ইনি আমার বন্ধুর ছেলে। দময়ন্তী প্রতি নমস্কার করে কম্বলের স্তূপের দিকে চেয়ে দেখল তার ভিতর থেকে বেরিয়ে আসছে নমস্কারের ভঙ্গিতে একজোড়া কম্পিত হাত আর সেই সঙ্গে ফ্যাঁসে গলা। আমার নাম সমরেশ দত্তগুপ্ত। ইনি আমার স্ত্রী দময়ন্তী, আর ইনি আমার বন্ধুর স্ত্রী রমলা সেন। ভদ্রলোক হো হো করে খুশির হাসি হেসে উঠলেন, বললেন, ঠিকই ধরেছি যে আপনারা বাঙালি। বাঙালি ছাড়াও এই ভবঘুরে জাত আর কে আছে যে এমন পাণ্ডব বর্জিত জায়গায় বেড়াতে আসবে? কিন্তু বেড়াতে এসে এমন শীতে কাতর হয়ে পড়লে কি করে চলবে? উঠুন, হাত পা খেলান, রাস্তা দিয়ে এক চক্কর দৌড়ে আসুন, দেখবেন শীত বাপ বাপ বলে পালিয়ে গেছে। সমরেশ বলল, সে আপনি এখানে থাকেন তাই অমন কথা বলতে পারেন। আমার জীবনে তো এরকম শীত আগে কখনো আসেনি। হাত পা সব পেটের মধ্যে সেরিয়ে গেছে, দৌড়বো কি দিয়ে? শিবেন এই সময় পর্দা ঠেলে বারান্দায় প্রবেশ করল। ওর পুলিশ ইউনিফর্মের ওভারকোট, হাতে গ্লাভস আর মাঙ্কি ক্যাপ পরিহিত চেহারার দিকে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। শিবেন নির্বিকারভাবে নমস্কার করে বলল, আমার নাম শিবেন সেন। রায় সাহেব এবার বিশদভাবে তাদের পরিচয় দিলেন। আমার নাম ব্রতিশেখর রায়, আর ইনি উজ্জ্বল উজ্জ্বল মজুমদার। সার্থক নামা ছেলে, দেশের মুখ উজ্জ্বল করেছে। সবাই সব প্রশ্ন দৃষ্টিতে তাকাতে উনি বললেন, উজ্জ্বল বীর চক্র পেয়েছে চাম্বা সেক্টরে। উজ্জ্বল বিনীত অথচ দৃঢ় কণ্ঠে বাধা দিয়ে বলল, ও কথা থাক না কাকাবাবু, বরং আপনার কথা বলুন। আপনিও তো সার্থক নামা, গত 20 বছর এই দুর্গম জায়গায় পড়ে থেকে ব্রত পালন করেছেন, দেশের দশের উপকার করছেন। ব্রতিশেখর সলজ্জ হাসলেন, বললেন, দূর, হে আবার ব্রত নাকি? আমি বৈজ্ঞানিক, এ তো আমার কর্তব্য। আমার গবেষণায় যদি দেশের উপকার হয় তো সেটা আমার সৌভাগ্য। রমলা দুজনকে চা এগিয়ে দিতে দিতে প্রশ্ন করল, আপনি কি নিয়ে গবেষণা করছেন ব্রতিশেখর বাবু? আমি সার এবং কীটনাশক ওষুধ নিয়ে গবেষণা করি। আপনারা চাষবাস সম্পর্কে খোঁজ রাখেন কি না আমি জানি না, রাখলে নিশ্চয়ই BY310 অথবা BX500 কীটনাশকের নাম শুনেছেন। এছাড়া ফলবতী নামেও একটা রাসায়নিক সার আমার আবিষ্কার। একটি বিদেশি সংস্থা আমার ফর্মুলা এগুলো ব্যবসায়িক ভিত্তিতে তৈরি করে বাজারে ছাড়ে। আমাকে যা দেয় তাতে গবেষণা চালিয়ে যাওয়া চলে। দময়ন্তী জিজ্ঞেস করল, কিন্তু আপনার গবেষণা কি কলকাতায় হতে পারে না? আপনি বছরের পর বছর এখানে পড়ে না থেকে কলকাতায় গবেষণা করলে আপনার পরিচয়ের গণ্ডিও তো কত বেড়ে যাবে। ব্রতিশেখর চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, পরিচয়ের গণ্ডি যাতে না বাড়ে সেই জন্যই তো এখানে থাকা। যাদের প্রয়োজন তারা নিজেরাই আমার কাছে আসে। তাছাড়া এখানকার আবহাওয়াও আমার গবেষণার পক্ষে অনুকূল। সমরেশ বলল, আচ্ছা, এবছর সায়েন্স কংগ্রেসের ফলিত রসায়ন বিভাগের সভাপতি ডক্টর B.S. রায় কি আপনি নাকি? আবার সলজ্জভাবে মাথা নাড়লেন ব্রতিশেখর। তারপর যেন কথাটা ঘুরিয়ে দেওয়ার জন্যই বললেন, আপনি এবার উঠুন সমরেশ বাবু, এত বেলা হলো, একটু ঘুরে টুরে দেখে আসুন জায়গাটা। সমরেশ কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো, বলল, হ্যাঁ, এই যে যাই, বলে ভিতরে চলে গেল। শিবেন এতক্ষণ স্থাণুবৎ বসেছিল। সমরেশের নড়াচড়া দেখে যেন উৎসাহিত হয়ে উঠে হঠাৎ উজ্জ্বলকে বলল, চলুন বাগানটা একটু ঘুরে আসি, কি সুন্দর রোদ উঠেছে। উজ্জ্বল উঠে দাঁড়িয়ে বলল, চলুন। তারপর দুজনে বাগানে নেমে গেল। ব্রতিশেখর কিছুক্ষণ পিছন থেকে দুজনকে দেখলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেললেন। দময়ন্তী মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করল, উজ্জ্বল বাবু কোনো একটা অসুবিধায় পড়েছেন, তাই না? ব্রতিশেখর চমকে ফিরে তাকালেন, বললেন,
ঠিক বলেছেন আপনি, কিন্তু কি করে বুঝলেন? ওর চোখের দৃষ্টি দেখে। সৈন্যবাহিনীর বীরচক্র পাওয়া তরুণ অফিসার, আমি ওর চোখে আশা করেছিলাম উল্লাস। কাউকে কেয়ার করি না ভাব, নিজেকে জাহির করার ইচ্ছে এবং হয়তো বা দাম্ভিকতা। কিন্তু দেখতে পাচ্ছি সেখানে একটা ক্লান্ত, বিষণ্ণ, চিন্তিত ভঙ্গি। সেটা স্বাভাবিক নয়। ব্রতিশেখর বিস্মিত চোখে হেসে উঠলেন, বললেন, বাহ বাহ, অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা তো আপনার। দময়ন্তী বলল, আপনিই আমাদের সকলকে তুমি করে বলবেন, সেটাই বোধহয় ভালো শোনাবে। বেশ বেশ, তা না হয় বলা যাবে। তুমি শিক্ষিত, বুদ্ধিমতী, তোমার সঙ্গে কথা বলে সুখ আছে। তা তুমি যা সন্দেহ করেছো সেটা নেহাত ভুল নয়। ব্যাপারটা আমারও নজর পড়েছে এবং তার ফলে বেশ অশান্তিতেই আছি। আমরা কি কোনো রকম সাহায্য করতে পারি? না, আমার মনে হয় না এ ব্যাপারে সাহায্য করার কিছু আছে। স্ত্রী আর চরিত্র, এর মর্ম কে বুঝবে? ব্যাপারটা কি জানো, উজ্জ্বল আমার হবু জামাই, মানে আমার এবং আমার স্ত্রীর সেটাই বড় ইচ্ছে ছিল। তুমি বলো, এরকম আদর্শ ছেলে আজকালকার দিনে কোথাও পাওয়া যায়? আমার ওই একটি মেয়ে, ভেবেছিলুম এই বিয়েতে সে খুশি হবে। বলে ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেললেন। মেয়ে রাজি হচ্ছে না? দময়ন্তী জিজ্ঞাসা করল। ঠিক রাজি হচ্ছে না তা নয়, মানে মেয়েদের ব্যাপার আমি খুব একটা ভালো বুঝি না। হ্যাঁ, এতদিন তো জানতুম রাজি, ইদানিং মনে হচ্ছে অন্য রকম। আম, ব্যাপার হলো, ছেলেটা অনেক দিনই আমাদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ। ওরা দুজনে বাল্যবন্ধু বলতে পারো। ছুটি ছাটাতে যখন আমরা দুই পরিবার একত্র হতুম, তখন তো মনে হতো ওরা যেন পরস্পরকে দেখবার জন্য ব্যাকুল হয়ে আছে। বিএসসি পাশ করে উজ্জ্বল যখন সৈন্যবাহিনীতে ঢুকলো, তখন দেখেছি সমী, মানে আমার মেয়ে শর্মিষ্ঠার সে কি আনন্দ! প্রায়ই চিঠি লিখতো। উজ্জ্বল কমিশন পাওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধ বাঁধল। যুদ্ধ শেষ হবার পর পোস্টিং পেল উত্তর পূর্ব সীমান্তে। কাজেই ও বেশ কিছুদিন আসতে পারেনি। তারপর পর ওর বাবার মা মারা গেলেন, আবার যুদ্ধ বাঁধল। এইসব কারণে ও মাঝে মাঝে দু একদিনের ছোট ছোট ভিজিট ছাড়া এদিকে মারাতেই পারেনি। এইবারেই লম্বা ছুটি নিয়ে এসেছে। বুঝতেই পারছি মনস্থির করেই এসেছে, অথচ সমী পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। সেটা এতদিনের অদর্শনের অভিমান নিশ্চয়ই। দেখুন না, কিছুদিনের মধ্যেই হয়তো সব ঠিক হয়ে যাবে। আহ, এটা বোধ হয় ঠিক অভিমানের ব্যাপার নয়। সমীকে দেখলে বুঝতে পারতে যেন কি একটা হয়েছে ওর। যেদিন থেকে উজ্জ্বল এসেছে সেদিন থেকে ও কেমন গম্ভীর, রুক্ষ, বদমেজাজি আর আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে। কারুর সঙ্গে কথা বলে না, হাসে না, এমনকি আমাকে দেখলে পর্যন্ত সরে যায়। ডাকলে সাড়া পর্যন্ত দেয় না। অথচ অথচ সমী কিন্তু আসলে অত্যন্ত ফুর্তিবাজ মেয়ে। যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণই হইচই শেষ থাকে না। নয়তো ভেবে দেখো, এখান থেকে প্রায় 20 মাইল দূরে শহরের কলেজে গিয়ে 4 বছর পড়াশোনা করেছে, কিন্তু তার জন্য কোনোদিন বলেনি যে বাবা আমার শরীর খারাপ লাগছে কি কষ্ট হচ্ছে। কলেজ থেকে ফিরতো নাচতে নাচতে। সেই মেয়ে ঠিক উজ্জ্বল আসার পর থেকেই কেমন শক্ত কাঠের মতো হয়ে গিয়েছে। দময়ন্তী চিন্তিতভাবে বলল, দুজনের মধ্যে চিঠিপত্র লেখালেখি হতো না? না, উজ্জ্বল একেবারেই চিঠি লিখতে পারে না। সমীও কখনোই পাতার পর পাতা চিঠি লেখার টাইপ নয়। কিন্তু সেটা তো কিছু ইঙ্গিত করে না। গত যুদ্ধের সময় দেখেছি সমী সারাক্ষণ রেডিওর সামনে বসে আছে। চাম্বা সেক্টরে উজ্জ্বল যখন বীরত্বের জন্য বীরচক্র পেল, তখন তো ওই আমাকে প্রথম কাগজটা এনে দেখালো এবং তারপর দিনই একটা বিরাট টেলিগ্রাম পাঠালো। এসব যে কি হচ্ছে ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে উজ্জ্বলেরও ছুটি ফুরিয়ে আসছে। সঙ্গত কারণেও একটা স্পষ্ট কথা জেনে যেতে চায়, অথচ পারছে না। সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। রমলা বলল, আমার মনে হয় নিশ্চয়ই অন্য একটি ছেলে
সজোরে মাথা নাড়লেন প্রতিশেখর। রমলার কথাটা শেষই করতে দিলেন না। বললেন, না 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 না, তা নয়, একেবারেই তা নয়। সন্দেহটা স্বাভাবিক বটে, তবে একদম অমূলক। অন্য কোনো ছেলে হলে তার চিঠিপত্র নিশ্চয়ই আসতো, তা আসে না। সেক্ষেত্রে হতে পারতো কোনো স্থানীয় ছেলে। সেরকম কারোর অস্তিত্ব আমার তো জানা নেই। তাছাড়া সৌমি যে ধরনের মেয়ে, তাতে সে লুকোচুরি খেলবে তা আমার মনে হয় না। যদি সেরকম কিছু হতো তাহলেও নিশ্চয়ই উজ্জ্বলকে সোজাসুজি বলে দিত, এবং আমাকেও বলতো। ও আমাকে জানে আমি কনজারভেটিভ নই। কোনো লোকাল রিক্সাওয়ালাকেও যদি বিয়ে করতে চায় আমি বাধা দেব না। তাছাড়াও যথেষ্ট রোজগার করে, কারোর তো আক্কা করার কথা তো ওর নয়। কাজেই উজ্জ্বলকে স্পষ্টাস্পষ্টি বলে দেওয়াতে কোনো অসুবিধে তো দেখছি না। আমার মনে হয় উজ্জ্বলকে বোধহয় ও সেরকম কিছু বলেনি। কেন বলেনি কে জানে। নিজেও কষ্ট পাচ্ছে, সবাইকে কষ্ট দিচ্ছে। দময়ন্তী জিজ্ঞাসা করল, আপনি বললেন শর্মিষ্ঠা যথেষ্ট রোজগার করে, এখানে কেউ চাকরি বাকরি করে? না না, চাকরি করে না। 3 বছর আগে এমএ পাশ করেছে। তারপর থেকে ঘরে বসেই রোজগার করে। নানান ইংরাজি পত্র পত্রিকায় প্রবন্ধ লেখে, সাহিত্য বা শিল্পের ওপরে। ওই বড় শহরের একটা কাগজে নিয়মিত বইয়ের সমালোচনা লেখে। যা পায় তা একজনের পক্ষে যথেষ্টরও বেশি। দময়ন্তী অত্যন্ত গম্ভীর আর চিন্তিত হয়ে বলল, আশ্চর্য, ভারী আশ্চর্য। শিবেন বলল, উজ্জ্বল মজুমদার সত্যি উজ্জ্বল ছেলে। কেন যে শর্মিষ্ঠা ওকে বিয়ে করতে চাইছে না ঈশ্বর জানেন। ভদ্রলোকের দেখলুম সেনাবাহিনীতে থেকেও কুচকাওয়াজ ছাড়াও অন্যান্য অনেক বিষয় জ্ঞান এবং কৌতূহল আছে। কেবল একটি দোষ, কথা বলতে বলতে কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়েন বা খেই হারিয়ে ফেলেন। বোধহয় যুদ্ধে কোনো রকম শকটক লেগে এমনি ধারা হয়ে গেছেন। দময়ন্তী মাথা নেড়ে বলল, তা নয়, ওর মনের অশান্তি এর কারণ। সমরেশ বলল, বিয়ের ব্যাপারে গন্ডগোলটা? আমার কিন্তু তা মনে হয় না। আরে উজ্জ্বল মজুমদার লড়াকু ছেলে, ওদের কি আর ওসব অন্যমনস্ক হলে চলে? প্রিয়া নেহি আয়েগি কোই বাত নেহি, একটা স্টেশন ওয়াগন নিয়ে ধারাধার গুলি চালিয়ে প্রিয়াকে জিপে তুলে ভাগলবা, সেই তো হলো বিরচিত কাজ। দময়ন্তী বলল, সেসব ছোট লোক বীরদের কাজ। মজুমদার ভদ্রলোক, সে কথা ভুলে গেলে চলবে কেন? তুমি যা বললে সেটা অদূর ভবিষ্যতে হওয়া অসম্ভব নয়। আমার কিরকম মনে হচ্ছে কোথাও একটা আগুন লেগেছে, পর্বত বহ্নিমান ধুমাত। সমরেশ বলল, তোমার যত বাড়াবাড়ি, কোথাও কিছু নেই, ধূম আবিষ্কার করে বসে আছো। শিবেন ভ্রুকুটি করে বলল, সত্যি ধূম আবার আপনি কোথায় দেখলেন? প্রতিশেখর বাবুর মেয়ে তার পছন্দ করা জামাইকে পছন্দ করছে না, এ তো নিত্যিনিমিত্তিক ঘটনা, এতে অস্বাভাবিক কি আছে? দময়ন্তী সহাস্যে বলল, ঘটনাটা অস্বাভাবিক হয়তো নয়, কিন্তু এর ডিটেলগুলো অস্বাভাবিক। দেখুন, মেয়ে আর হবু জামাই বাল্যবন্ধু। সে বন্ধুত্ব কালক্রমে ভালোবাসাতেই পরিণত হয়েছে, অথচ জামাইয়ের কল্যাণ অকল্যাণ নিয়ে মেয়ে চিরদিনই উদ্বিগ্ন, তার সম্মানে উল্লসিত। অথচ তাকে বিয়ে করার নামে মেয়ের তরফে পাওয়া যাচ্ছে কঠিন নীরবতা। এটা স্বাভাবিক নয়। এটা স্বাভাবিক হতো যদি জানা যেত যে মেয়েটির জীবনে দ্বিতীয় কোনো পুরুষের আবির্ভাব ঘটেছে। তাও হয়নি। তাহলে কি কারণে মেয়েটি শিক্ষিত, মার্জিত, রুচি, অথচ দেশবরেণ্য বীর তার বাল্যবন্ধুর প্রতি অনুদার হলো? লক্ষ্য করে দেখুন, মেয়েটি কিন্তু স্পষ্ট করে না বলে ছেলেটিকে ভাগিয়ে দিচ্ছে না, যদিও তার না বলায় কোনো বাধাই নেই। অর্থাৎ বোঝা যাচ্ছে মেয়েটি কোনো একটা মানসিক বিপ্লবের মধ্যে দিয়ে যাচ্ছে, যার জন্য সে তার বাল্যবন্ধুকে জীবনসঙ্গী বলে গ্রহণ করতে দ্বিধাবোধ করছে, অথচ বিবাহিত জীবনের প্রতি আসক্তিও ত্যাগ করতে পারছে না। কি সেই মানসিক বিপ্লব যা তাকে এই ডিলেমার মধ্যে ফেলে কষ্ট দিচ্ছে, স্বাভাবিক উজ্জ্বলতাকে কাঠিন্যের আবরণে ঘিরে রেখেছে? শিবেন বলল, আপনি বলুন। একটা কারণ হতে পারে ভগবত ভক্তি। ক্ষেত্রে ঈশ্বর আস্তে আস্তে মানুষী দ্বৈতকে মন থেকে সরিয়ে নিজে তার স্থান গ্রহণ করেন, অনেকটা
মীরাবাইয়ের মতো। তার কাছে স্বামী আর শ্রীকৃষ্ণের মধ্যে শ্রীকৃষ্ণই বড় ছিলেন, যদিও স্বামীর প্রতি তার ভালোবাসার অভাব ছিল না। সমরেশ বলল, হ্যাঁ, আর তাই নিয়ে পরে বিষম হাঙ্গামা হয়েছিল। তাইতেই ধুমের কথা মনে হলো বুঝি? হ্যাঁ, সম্ভাবনাটা তো অসম্ভব নয়, তবে অন্য কারণও থাকতে পারে। সেক্ষেত্রে ধুমটা গাঢ়তর হবারই কথা। আর কি থাকতে পারে? শিবেন জিজ্ঞেস করল। সেটা আর একটু বিশদভাবে পরিবারটাকে না জানলে বলা সম্ভব নয়। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সবাই রোদ পিঠ দিয়ে লনে বসে আছে। দময়ন্তী কিন্তু স্থির হয়ে বসে থাকতে পারছিল না, কেবলই উসখুস করছিল। শিবের নিবিষ্ট চিত্তে একটা সিগারেট ধ্বংস করে তার দগ্ধ বিশিষ্টটা নিচে খাদের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, কি রায় কটেজে যেতে ইচ্ছে করছে বুঝি? চলুন যাওয়া যাক। এখন দুপুরবেলা, হয়তো কাউকে পাবেন না, তবু বাড়িটা তো একবার দেখে আসা যাবে। ধরা পড়ে লজ্জিত দময়ন্তী হেসে ফেলল। সমরেশ হাই তুলে আর মোড়া ভেঙে বলল, সেই ভালো, বড় গুরু ভোজন হয়ে গেছে, একটু হাঁটা চলা না করলে বিপদ। মাউন্ট ভিউ রোডের একদম শেষে রায় কটেজ। ওদের বাড়ি ক্রিস্টাল ভিলা থেকে প্রায় 1.5 মাইল রাস্তা আগাগোড়া চড়াই। মাঝখানে দ্বিতীয় কোনো বাড়ি নেই, এমনকি কোনো পাহাড়ি বস্তি পর্যন্ত নেই। সমস্ত পথের একপাশে শ্যাওলা পড়া আর আগাছায় ঢাকা রুক্ষ পাহাড়, আর অন্য পাশে পাইনের জঙ্গলে আচ্ছন্ন সুগভীর খাদ। মাঝে মাঝে দু একটা তীর তীরে ঝর্ণা পাহাড়ের গায়ে আরও বেশি শ্যাওলা ধরিয়ে নেমে গেছে রাস্তা পার হয়ে নিচের খাদে। সরল রিজু পাইন গাছগুলো নিচ থেকে উঠে রাস্তায় ছড়িয়ে ওপরে উঠে গেছে। তাদের ফাঁক দিয়ে গলে পড়া তরল সূর্যালোক আলো আঁধারির নকশা কেটেছে রাস্তার ওপরে। চারিদিক নিরবচ্ছিন্ন ধাতব গুঞ্জন ছাড়া শব্দহীন। সে নিরলম্ব মৌনতার মধ্যে ওরা চারজনে একটু ঘন হয়ে হাঁটছিল। ওদের গা শিরশির করছিল, কিন্তু সেটা ভয়ে নয়। হিংস্র জানোয়ার এখানে নেই। ওদের মনে হচ্ছিল ওদের পায়ের শব্দেই যুগ যুগান্তের মৌনতাকে ভেঙে ফেলার অপরাধে হয়তো এক্ষুনি ওই পাহাড় ওদের শাসন করবে। নির্বাক চারজনে এসে রায় কটেজের গেটের সামনে দাঁড়ালো। তারপর চারিদিকে তাকাতেই যেন ওদের সমস্ত ক্লান্তি চলে গিয়ে মন খুশিতে ভরে উঠল। বাঁদিকে আকাশের পটে তুষার মৌলি নীলকণ্ঠ, নন্দাদেবী আর নাঙ্গা পর্বত, আর ডান দিকে বহু নিচে পবিত্র পাওয়ান নদী রৌদ্রকিরণে উজ্জ্বল রজতস্রোত ঢেলে দিচ্ছে সোমগঙ্গার বুকে। সামনে প্রকাণ্ড গেটের ওপাশে রায় কটেজ। প্রকৃতির অকৃপণ অনুপম সৌন্দর্যের মাঝখানে মানুষের তৈরি ইমারত। আশ্চর্য দক্ষতায় তাকে মিশিয়ে দেওয়া হয়েছে পারিপার্শ্বিকের সঙ্গে। কোথাও কোনো ছন্দপতন ঘটেনি। পাহাড়ের মাথায় চৌরাস করে প্রায় 2 বিঘা প্রমাণ জমি সমান করা হয়েছে। তার মাঝখানে ইংরেজি কটেজের ধাঁচে পাথরের বাড়ি। রাফকাট পাথরের অসমতল দেয়ালগুলো যেন চারিদিকে রুক্ষ পাথরগুলোর সঙ্গে তাল মেলানোর জন্যেই তৈরি। বাড়ি ঘিরে বাগান অজস্র ফুলে আলো হয়ে আছে। প্রকৃত শীত আসতে এখনো মাস 2 দেরি। তখনও বরফের চাদর পরার আগে বাগানটা যেন স্বাদ মিটিয়ে তার রঙের খেলা দেখিয়ে নিচ্ছে। পিছনের পাহাড়, বাড়িটা, রঙিন বাগান সমস্ত মিলিয়ে মনে হচ্ছিল যেন আকাশের পটে আঁকা একটা অসাধারণ ছবি। চারজনে মুগ্ধ বিস্ময়ে দেখছিল। কিন্তু ওদের জন্য আরো বিস্ময় অপেক্ষা করছিল। হঠাৎ সেই মুগ্ধ নীরবতাকে ভেঙে একটা গম্ভীর নারীকণ্ঠ জি শার্পে প্রশ্ন করল, আপনারাই বোধহয় ক্রিস্টাল ভিলার নতুন অতিথি, তাই না? আসুন, ভিতরে আসুন। পরিশুদ্ধ ইংরেজি, কিন্তু অপরিচিত উচ্চারণ। চারজনে চমকে বক্তার দিকে তাকালো। ভদ্রমহিলা যে কোনো সাধারণ ভারতীয় মেয়ের তুলনায় অনেক বেশি লম্বা, কাঁচা সোনার মতো গায়ের রং, চওড়া কাঁধ, চওড়া কবজি এবং একটা হলুদ রঙের জাম্পার ও লাল রঙের বেল বটম ট্রাউজার্স যে অঙ্গটাকে ঘিরে রেখেছে তাকে অসাধারণ ফিগার বলা যেতে পারে। কৃষ্ণপক্ষ
কৃষ্ণকেশ আর মুখে ভারতীয়ত্বর ছাপ মারা যদি না হতো তাহলে অনায়াসে একে মেম সাহেব বলা যেতে পারত। এর মুখটি যদিও ঠিক রূপসী বলা যায় না, তাহলেও কোথায় যেন একটা দারুণ আকর্ষণী শক্তি রয়েছে যা পুরুষের বুকের রক্ত উদ্বেল করে তোলে, অন্য মেয়েদের মুগ্ধ চোখে তাকিয়ে থাকতে বাধ্য করে। চারজনের মধ্যে সম্বিত ফিরে পেয়ে প্রথম কথা বলে দময়ন্তী। গেট দিয়ে ভিতরে ঢুকে জিজ্ঞাসা করল, আপনি বোধহয় মিস শর্মিষ্ঠা রায়, তাই না? মাথা ঝাঁকিয়ে হেসে উঠলেন মহিলা। ও নো নো, আমি শর্মিষ্ঠার মা, আমার নাম মুনিয়া, মুনিয়া রয়, বলে হাত বাড়িয়ে দিলেন। বিস্ময়ের পর বিস্ময়। ইনি এমএ পাশ মেয়ের মা? তাহলে এই কি সেই চিরযৌবনের উপত্যকা সাংগ্রিলা, যেখানে মানুষের বয়স বাড়ে না? স্তম্ভিত দময়ন্তী কোনো রকমে হাতটা এগিয়ে দিয়ে বলল, আমি দুঃখিত মিসেস রায়, আমি আপনাকে চিনতে পারিনি। হালকা গোলাপি পাথর বাঁধানো পোর্টিকোর নিচে একটা রট আয়রনের টেবিল ঘিরে কয়েকটা গার্ডেন চেয়ারে ওরা বসেছিল। বাইরের ঝলমল করছে রোদ, তার মধ্যে হালকা হাওয়ায় থিরথির করে কাঁপছে হলিহক, গ্ল্যাডিওলাই আর অ্যাস্টারের সম্ভার, বার্চ আর পাইনের সমারোহ, সব মিলিয়ে একটা তরল মধুর মাদকতা। কথা বলে যাচ্ছিলেন মুনিয়া রয়। তার চোখের দৃষ্টি অর্ধনিমিলিত, পিচ্ছিল, হয়তো একটু সতর্ক, কণ্ঠস্বর ঘুম জড়িত, কান পেতে শুনতে হয়। তারও কথা বলা, বসার ভঙ্গি আর চোখের দৃষ্টিতে একটা অদ্ভুত নেশা ধরানো আবেশ। মুনিয়া বলছিলেন, আপাতত বাড়িতে আমরা দুজনই আছি, আমি আর সৌমি। ডক্টর রয় তার বীরচক্রটি নিয়ে যে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন, সেখান থেকে ফিরে সোজা চলে গেছেন তার ল্যাবরেটরিতে। আমার চাকর বিদ্যা ওদের লাঞ্চ নিয়ে গেছে ওখানে, তবে ওদের ফেরবার সময় হয়ে এলো, এখানে এসে চা খাবেন বলে গেছেন। দময়ন্তী জিজ্ঞেস করল, সৌমি কোথায়? ওর কণ্ঠস্বর চাপা, সতর্ক। মুনিয়া সস্নেহে বাগানের দিকে তাকালেন, বললেন, ওই বাগানের মধ্যে কোথাও আছে। আমার মেয়ে তো ফুলের জন্যে পাগল, এই বাগান তো ওরই তৈরি বলতে পারেন। ডক্টর রয় তার সার আর ওষুধের এক্সপেরিমেন্ট চালানো সত্ত্বেও যে বাগানটা টিকে আছে তা সমীরই জন্যে, বলে হেসে উঠলেন। হঠাৎ সেই ভয়ানক অবাঙালি পরিবেশে সমস্ত আকাশ বাতাসকে চমকে দিয়ে উদাত্ত গলায় রবীন্দ্রসঙ্গীত সেই ফুলের বন থেকে উৎসারিত হয়ে উঠল। হারি রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। মুনিয়া ঘুমজড়িত গলায় বললেন, সমী গাইছে বাংলা গান। সবাই উদ্গ্রীব হয়ে বাগানের দিকে তাকিয়েছিল। প্রায় মানুষ সমান উঁচু পুষ্পাকীর্ণ লুপাইন গাছের সারির মধ্যে দিয়ে গানের ছন্দে ছন্দে নাচতে নাচতে একটি মেয়ে খোলা লনের ওপরে এসে পড়ল। তার পরনে ব্লু জিন্স, নানান রঙের ছোপ ধরানো উঁচু গলা সোয়েটার, চোখের চৌকোনো চশমা, হাতে রক্তের মতো লাল একটা বড় ফুল। মেয়েটি খোলা লনে পড়েই দুহাত শূন্যে তুলে চারিদিকে হাসির জলতরঙ্গ ছড়িয়ে দিয়ে বলল, মাম্মি দেখো তোমার জন্য কি এনেছি। সিনেমায় সাধারণত এই জায়গায় একটা ফ্রিজ শট হয়, এক্ষেত্রে সেটা না হলেও দৃশ্যটা সমরেশের মনে গাঁথা হয়ে রইল। মনে মনে বলল, ইয়মধি কমনজ্ঞা ব্লু জিনসানি তনবি। মেয়েটি তন্নি, সে বিষয়ে সন্দেহ নেই। অপূর্ব স্বাস্থ্য, শ্রোণীভারা দল সগমনা স্তোক নম্রা, যাক সে কথা। শ্যামলা গায়ের রং, চঞ্চল আয়ত চোখ, মুখে শিক্ষার ছাপ আর ছেলে মানুষই দুটো মিলেমিশে রয়েছে। মুখের রেখাগুলো তরল, দেখলে মনে হয় মনের কোনো ভাবই মেয়েটি গোপন করতে পারে না, সবই মুখের রেখায় ফুটে ওঠে। মোট কথা, ওকে দেখে সকলেই খুশি হয়ে উঠল। মুনিয়া হাত নেড়ে ডাকলেন, সমী এদিকে এসো, আমাদের কয়েকজন অতিথি এসেছেন। সমী এক মুহূর্ত দাঁড়িয়ে নাচতে নাচতে লনটা পার হয়ে এলো।
মুনিয়ার চেয়ারের হাতলের ওপর স্নোরিভারটি স্থাপন করে ফুলটা তার নাকের সামনে ধরে বলল, মামি, হংকং অর্কিড, অবিশ্বাস্য না? ধরো, তোমার জন্য এনেছি। মুনিয়া তার চেয়ারের হাতলের ওপর ন্যস্ত সোমের দেহাংশটিতে সস্নেহে একটি চপেটাঘাত করে বললেন, ঠিক আছে ঠিক আছে, এখন যাও তো, ওই চেয়ারটাতে বসো গিয়ে, বলে ফুলটি টেবিলের ওপর রাখলেন। সমী হাসতে হাসতে লাফিয়ে উঠল। তারপর শিবেনের পাশে চেয়ারটায় ধপ করে বসে পড়ে দময়ন্তীর পিছনে দৃষ্টি চালিয়ে বলল, ওই তো বাপিও এসে গেছে। ডাক্তার রায় ক্লান্ত ভঙ্গিতে ধীরে ধীরে পোর্টিকোর ভেতরে এলেন। এখন তার পরনে হাফ প্যান্ট নয়, টুইডের পাক্কা সাহেবি কায়দায় স্যুট। একটা চেয়ারে বসে বললেন, আপনারা কতক্ষণ এলেন? আলাপ পরিচয় হয়ে গেছে নিশ্চয়ই। খুব ভালো, খুব ভালো। মুনিয়া, তোমার বিদ্যাকে বলো একটা কড়া করে কফি বানাতে। আজ আমি বড় ক্লান্ত। বিদ্যা নামক গাড়োয়ালি ছেলেটি কাছেই ছিল। নিজের নাম শুনে এগিয়ে এলো। মুনিয়া তাকে যথাবিধি কফির নির্দেশ দিলেন। দময়ন্তী বলল, ক্লান্তি দূর করার প্রকৃষ্ট উপায় কিন্তু গান শোনা। সহাস্যে ডক্টর রায় বললেন, তা যা বলেছ, কিন্তু কে গাইবে? তুমি? না না, আমি কেন, মিস রায় গাইবেন। ওর এক ঝলক গান শুনেছি, ভারী চমৎকার। সমীর উচ্ছ্বাসটা একটু কমে এসেছিল। দময়ন্তীর কথাটা যেন কানে যায়নি, এমনভাবে জিজ্ঞাসা করল, উজ্জ্বল কোথায়? ডক্টর রায় বললেন, ও একটু নিচে ক্যান্টনমেন্টে যাবে বলছিল, বোধহয় ধরাচুড়ো পড়তে গেছে। ও আসবে খন, তুই গানটা শুরু কর। দময়ন্তী ঠিক কথা বলেছে, এই সময় চাই গরম কফি আর গান। সমী মৃদু হেসে মাথা নাড়ল, তারপর গান ধরল, আমি কান পেতে রই। গান শেষ করে সমী বলল, কেমন হলো? অপূর্ব, অপূর্ব। সবাই সমস্বরে কোলাহল করে উঠল। কেবল মুনিয়া রয় চুপ করে রইলেন। তাকে একটু অন্যমনস্ক দেখাচ্ছিল। ডক্টর রায় বললেন, আমাদের তো গান শুনলে, এবার তোমরা শোনাও। দময়ন্তী রমলার কানে কানে কি যেন বলল। রমলা একবার মাথা নেড়ে চোখ বুজে গান ধরল। জীবনে পরম লগন করোনা হেলা, হে গরবিনী, বৃথায় কাটিবে বেলা, সাঙ্গ হবে যে খেলা, সুধার হাটে ফুরাবে বিকিকিনি। রমলার গলাটি সুরেলা, গাইবার ঢংটিও চমৎকার। সবাই তন্ময় হয়ে শুনছিল। কেবল দময়ন্তী তির্যক দৃষ্টিতে তাকিয়েছিল শর্মিষ্ঠার মুখের দিকে। দেখছিল এই গানের কিরকম প্রভাব ওর উপরে পড়ে। যদি কিছু নাই পড়তো তবে সেটা অবশ্যই খুব হতাশাব্যঞ্জক হতো, কিন্তু তা হলো না। সমীর মুখের হাসিটুকু মিলিয়ে গিয়ে সেখানে একটা কালো ছায়া ধীরে ধীরে নেমে এলো। সে ছায়ায় সমীর শরীর ততই কঠিন হয়ে উঠতে লাগলো। মনে হচ্ছিল যদি সম্ভব হতো তাহলে নিশ্চয়ই এই কানের সামনে থেকে ও উঠে পালিয়ে চলে যেত। ব্যাপারটা প্রায় সেরকমই হলো। গান শেষ হওয়া মাত্রই শর্মিষ্ঠা উঠে দাঁড়ালো, বলল, আপনারা গল্প করুন, আমি চাই, বাগানে আমার কাজ পড়ে আছে কিছু। দময়ন্তী বলল, আমরা কি তোমার সঙ্গে আসতে পারি? আপনার এই চমৎকার বাগানটি একটু ঘুরিয়ে দেখাতেন। সামান্য ইতস্তত করে শর্মিষ্ঠা বলল, বেশ তো, আসুন। দময়ন্তী রমলাকে নিয়ে শর্মিষ্ঠার সঙ্গে চলে গেল। তখন মুনিয়া তার আধো ঘুমন্ত শরীরটা চেয়ারের ওপর লম্বা করে ছড়িয়ে দিয়ে বললেন, আমিও চাই, আপনারা এর সঙ্গে গল্প করুন, আমাকে একটু শহরে যেতে হবে। বলে শরীরটা সাপের মতো একটা ঢেউ খেলিয়ে উঠে দাঁড়ালেন। ব্রতিশেখর মুখ তুলে বললেন, আজকেও শহরে যেতে হবে? ইয়েস। মাথা নেড়ে মুনিয়া ভিতরে রওনা হতে উদ্যত হলেন। ব্রতিশেখর মাটির দিকে তাকিয়ে বললেন, ল্যাবরেটরি থেকে নিউ তাজমহল হোটেলে ফোন করেছিলাম। শুনলাম মীর চন্দানি নাকি আজ সকালেই বম্বে চলে গেছেন। খোঁচা খাওয়া বাঘের মতো বিদ্যুৎ বেগে ফিরে দাঁড়ালেন মুনিয়া রায়। তার অলস লতাইব শরীর সহসা ফোনা তোলা সাপের মতো রিজু
কঠিন হয়ে উঠল। আধো ঘুমন্ত চোখ বিস্ফারিত হয়ে ক্রূর জিঘাংসায় ধকধক করে জ্বলে উঠল। সমরেশ সভয়ে ভাবল, এইবার একটা ভয়ঙ্কর কিছু ঘটে যায় বুঝি। খেপচুরিয়াস মেয়েদের জমের মতো ভয় করে চলে সমরেশ। কিন্তু না, ভয়ঙ্কর কিছু ঘটল না। মুনিয়া হিসিস করে বলল, সংবাদটার জন্য ধন্যবাদ। আর কিছু বলবার আছে তোমার? ব্রতিশেখর মাথা নেড়ে বললেন, না, তুমি যেতে পারো, তবে বেশি রাত করো না। এই ঠান্ডায় হাঁপানির টান ধরলে কষ্টটা তোমারই হবে, আমার নয়। মুনিয়া এর আগে কোনো জবাব আর দিলেন না। উদ্ধত অহংকারে গটগট করে চলে গেলেন। প্রায় তখনই বাড়ির অন্য দিক থেকে সুটেড বুটেড উজ্জ্বলকে দেখা গেল। পটিকোর নিচে এসে একটা চেয়ারে বসে বলল, আপনারা কতক্ষণ? মিসেস আসেননি? সমরেশ বলল, এই তো কিছুক্ষণ হলো এসেছি আমরা। গিন্নিরা মিস রায়ের সঙ্গে বাগান দেখতে গেছেন। তা সেজে গুজে কোথায় চললেন নাকি? উজ্জ্বল বলল, হ্যাঁ, ভাবছি একটু ক্যান্টনমেন্ট যাব। বাড়ি থেকে একটা পার্সেল আসবার কথা আছে। সমরেশ আবার কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু একটা যান্ত্রিক গর্জনে ওর কথা চাপা পড়ে গেল। সকলে মুখ তুলে দেখল একটা টুকটুকে লাল স্পোর্টস কার বাড়ির পিছন থেকে হুশ করে বেরিয়ে এসে গেটের মধ্যে দিয়ে উল্কার মতো বেরিয়ে গেল। চালক মুনিয়া। ব্রতিশেখর বিষাক্ত দৃষ্টিতে তার স্ত্রীর অপসৃয়মান গাড়ির দিকে তাকিয়েছিলেন। গাড়ি অদৃশ্য হলে বললেন, তোমরা গল্প করো, আমি ভিতরে গিয়ে চান করে আসি, বড্ড ক্লান্ত লাগছে। ব্রতিশেখর চলে গেলে শিবেন হাত নেড়ে বলল, কি মশাই, শহরে যাবেন তো ওর সঙ্গে চলে গেলেন না কেন? এখন তো ট্যাঙস ট্যাঙস করে হেঁটে যেতে হবে। দাঁতে দাঁত চেপে উজ্জ্বল বলল, গেলুম না পারস্পরিক নিরাপত্তার জন্য। আমরা দুজনেই জানি যে একজন সুযোগ পেলেই অপরজনকে খুন করবে। চোখ কপালে তুলে সমরেশ বললেন, সে কি, এ তো ভালো কথা নয়। হঠাৎ হেসে উঠল উজ্জ্বল, বলল, তা তো নয়ই, তবে এটাই স্বাভাবিক, তাই নয়? আমি ওর মেয়েকে বিয়ে করতে চাই, অথচ ওর জামাই পছন্দ নয়। এদিকে মেয়ে আবার মাকে দুঃখ দিতে চায় না। সেক্ষেত্রে সমরেশ বলল, মিস রায় আর ওর মেয়ে, কেমন বিশ্বাস হয় না। ওকে দেখলে তো খুব কম বয়সী বলেই মনে হয়, তাই না? উজ্জ্বল বলল, বিশ্বাস না হওয়াই স্বাভাবিক। উনি সমীর বিমাতা। বছর চারেক আগে কাকাবাবু ওকে বিয়ে করেন। বিয়ের আগে উনি ছিলেন মুনিয়া গিদওয়ানি, অতীতের বিখ্যাত তারকা চামেলি গিদওয়ানি ওরফে উর্বশীর মেয়ে। ক্রিস্টাল ভিলার থেকে বিদায় নিয়ে উজ্জ্বল মজুমদার চলে গেল নিচে। ওর হাতে একটা বড় লাল ফুল টেবিলের তলায় ধুলো মাখা অবস্থায় পড়েছিল। দেখে কুড়িয়ে তুলে নিয়েছিল। যতক্ষণ সেই ফুলটা দেখা গেল, ওরা গেটের কাছে দাঁড়িয়ে রইল। বাড়িতে ঢুকে শিবেন বলল, উজ্জ্বল মজুমদারকে যত দেখছি ততই ভালো লাগছে। তবে বৌদি, আপনি যে পর্বত বন্যিমাত ধুমাত বলেছিলেন, সেটা দেখছি 100% খাঁটি কথা। বাপ রে বাপ, মনে হলো যেন ভিসুভিয়াসের পেটের মধ্যে থেকে ঘুরে এলাম। একেবারে আগা পাশতলা আগ্নেয়গিরি। সেদিন রাত্রি থেকেই অগ্নুৎপাত শুরু হয়ে গেল। রাত তখন প্রায় 11:30। বাইরের কনকনে ঠান্ডা হাওয়া ঠেকানোর জন্য বাড়ির সমস্ত দরজা জানালা বন্ধ করে বসবার ঘরে লাল টকটকে ইলেকট্রিক চুল্লি ঘিরে বসে চারজনে মিলে তাস খেলছিল। সমরেশ বলল, দেখ তো শিবেন, বাইরে কে যেন প্যাক প্যাক করছে। এত রাত্রি এখানে গাড়ি নিয়ে কে এলো রে বাবা? শিবেন উঠে গিয়ে কাঁচের জানলায় নাক ঠেকিয়ে বাইরে তাকিয়ে বলল, একটা জিপ বলে মনে হচ্ছে যেন। আরে নীলকান্ত বাবু যে। বলে তাড়াতাড়ি ম্যান্টেল পিসের উপর থেকে এক গোছা চাবি নিয়ে একটা প্রকাণ্ড কম্বল মুড়ি দিয়ে দরজা খুলে বেরিয়ে গেল বাইরের গেটটা খোলবার জন্যে। শিবেনের সঙ্গে ঘরে এসে ঢুকলেন ওভারকোটে আবৃত পুলিশের টুপি পরিহিত একজন অফিসার। ইনি স্থানীয় এসপি নীলকান্ত রাঘব রায়, শিবেনের বহুদিনের বন্ধু। শান্তিনিকেতনের ছাত্র ছিলেন বলে বাংলা বলেন ক্রিস্টাল ভিলার ব্যবস্থাটা ইনি করে দিয়েছিলেন। দুজনে ঘরে ঢুকতে দময়ন্তী জিজ্ঞাসা করল, কি ব্যাপার নীলকান্তবাবু, এত রাতে আপনি কোত্থেকে? রায় কটেজ থেকে নাকি?
বিস্মিত নীলকান্ত কোনো কথা বলবার আগেই শিবেন বলল, তাহা ছাড়া কি, খেল শুরু হয়ে গেছে আর বাবুর ডাক পড়েছে। তা না হলে কি আর এদিক মারায়? কাল রাত্রে পৌঁছে দিয়ে গেছে, সেই আমাদের ভাগ্যি। নীলকান্ত বলল, বাজে বকিস না শিবেন, আজ সারাদিন ভয়ানক ব্যস্ত ছিলুম, তাই আসতে পারিনি। তবে খেলা শুরু হয়ে গেছে যে বললি, তার মানে কি? তোরা কি আজকের ঘটনাটা আজ করেছিলি নাকি? আমি সালা এতদিন, আই বেগ ইউর পার্ডন লেডিজ, এখানে বসে কিছুই টের পেলুম না, আর তোরা খেলের কথা বুঝে গেছিস? সমরেশ বলল, ধৈর্যং রঘু ধৈর্যং। ঘটনাটা কি ঘটেছে আমরা কিছু একটা ঘটবে আঁচ করেছিলুম ঠিকই, কিন্তু সঠিক ব্যাপারটা জানা দরকার। মাথার টুপিটা খুলে একটা চেয়ারে বসে নীলকান্ত বলল, একদল গুন্ডা মেজর উজ্জ্বল মজুমদারকে খুন করবার চেষ্টা করেছিল, পারেনি। দময়ন্তী ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞেস করল, একটু খুলে বলবেন? আজ দুপুরের দিকে শহরের কাছে ক্যান্টনমেন্টে গিয়েছিলেন মেজর মজুমদার। ওখানে রাত্রের খাওয়া দাওয়া সেরে রাত 9টা নাগাদ রায় কটেজে ফিরছিলেন। একটা আর্মি জিপ ওকে পৌঁছে দিতে আসছিল। রাস্তা একেবারে জনমানবহীন, কাজেই বেশ জোরেই যাচ্ছিল জিপটা। এখান থেকে আধ মাইলটাক উপরে যে হেয়ারপিন বেন্ডটা আছে, সেটা ঘুরতেই দেখে যে সামনে কতগুলো বড় বড় পাথর রাস্তার উপরে সাজানো। জিপটা থামানো যায়নি। একটা পাথরে ধাক্কা লেগে সেটা লাফিয়ে উঠে একধারে পাহাড়ে ধাক্কা মারে। মেজর মজুমদার ছিটকে অন্যদিকের খাদের মধ্যে পড়ে যান। ভাগ্যক্রমে খাদের সেখানটায় ছিল পাইনের বন। পাইন বনের তলাটা নিডল পড়ে পড়ে কেমন মসৃণ হয়ে থাকে, দেখেছেন তো? তার ওপরে একটা নালার জল এসে ওই জায়গাটায় পড়ায় খুব নরম ছিল সেখানটা। কাজেই মজুমদারের আঘাত একেবারেই লাগেনি, যদিও শখানেক ফুট নিচে পড়ে গিয়েছিলেন। পাথরগুলো যে গুন্ডাদের সাজানো কি করে বুঝলেন? জিপটায় আগুন লেগে গিয়েছিল। সেই আগুনের আভায় নিচে পড়ার অব্যাহতি পরেই মেজর মজুমদার 4-5 জন লোককে রাস্তার ওপরে ঘোরাঘুরি করতে দেখেন। ওরা বোধহয় দেখবার চেষ্টা করছিল মজুমদারের অবস্থাটা। জিপ চালাচ্ছিল কে? সেনাবাহিনীরই একজন ড্রাইভার, নাম কুন্দন লাল, সেই সঙ্গে সঙ্গেই মারা যায়। আপনাদের খবর দিল কে? জিপের আগুন নিচের বস্তির লোকেরা দেখতে পায়। ওরা অবশ্য ভেবেছিল কোনো বাড়িতে আগুন লেগেছে, আর সেজন্যই তারা পুলিশে খবর দেয়। আর্মি খবর পেয়ে আমাকে ঠেলে তোলে। ওদের ধারণা এটা স্যাবোটাজ, এর পিছনে কোনো বিদেশি ষড়যন্ত্র কাজ করছে। উজ্জ্বলবাবুকে কি আপনারা তুললেন? না না, উনি নিজেই উঠে পড়েছেন। যতক্ষণ পুলিশ আসেনি ততক্ষণ নিচে ঘাপটি মেরেছিলেন। আমরা আসতেই উঠে আসেন। আরে, ওর কমান্ডো ট্রেনিং নেওয়া আছে, জঙ্গল ওয়ারফেয়ারের একজন বিশেষজ্ঞ। উনি কি আর ওই অবস্থা থেকে ওপরে ওঠার জন্য আমাদের তোয়াক্কা করেন? কমান্ডো ট্রেনিংটা কি? ওটা এক রকমের গেরিলা যুদ্ধের ট্রেনিং বলতে পারেন। শত্রু সৈন্যবাহিনীকে পিছন থেকে ছোবল মারার কায়দা, সর্বরকমের অসুবিধের মধ্যে সম্পূর্ণ একা এরকম অবস্থায় বেঁচে থাকা আর লড়াই করা। একা একটা সৈন্যবাহিনীর সঙ্গে লড়াই করবে কি রকম? মুখোমুখি নয়, এই গোপন ছাউনির ভিতরে ঢুকে অস্ত্রাগার উড়িয়ে দিয়ে এলো, কি পানীয় জলে বিষ মিশিয়ে দিয়ে এলো, কি দলছুট কোনো শত্রু সৈন্যকে মেরে ফেললো, এরকম আর কি। খালি হাতে মানুষ মারার নানান রকম কৌশলও শিখতে হয়। এসব করে কিন্তু বিপক্ষের ক্ষতি বড় কম হয় না। আচ্ছা, মিসেস মুনিয়া রায় তখন কোথায়? মিসেস রয় তখন শহরে ছিলেন, রাত 10:30 নাগাদ ফিরে আসেন। তা আপনি তো দেখছি এদের সবাইকেই দিব্যি চিনে গেছেন। বাহ বাহ। শিবেন সারাদিনের ঘটনাবলী বিবৃত করে বলল, এখন এদের সম্পর্কে কিঞ্চিত আলোকপাত কর। বিদেশি ষড়যন্ত্র না কচু? ষড়যন্ত্র যা কিছু সবই নিতান্ত নেটিভ। আপাতত রায় কটেজের অধিবাসীদের সম্বন্ধে আমাদের একটু অবহিত হওয়া প্রয়োজন। নীলকান্ত বলল, রায় কটেজের অধিবাসীরা প্রত্যেকেই এক একটি বিচিত্র চরিত্র। প্রথমত ধর ডক্টর ব্রতশেখর রায়। ভদ্রলোক প্রচণ্ড জ্ঞানী, বিদেশি বিশ্ববিদ্যালয় ডক্টরেট। বৈজ্ঞানিক হিসাবে সারা ভারতে ওর যথেষ্ট সুনাম আছে। কিন্তু তা সত্ত্বেও ভদ্রলোক এই রকম একটা জায়গায় পড়ে আছেন কারণ তিনি নাকি তার প্রথম স্ত্রীর অকাল মৃত্যুর প্রায়শ্চিত্ত করছেন। আজ থেকে প্রায় 21 বছর আগে সেই মহিলা আত্মহত্যা করেছিলেন। উনি নাকি একটু পাগলাটে ছিলেন। মাঝে মাঝেই মানসিক রোগের ডাক্তার ডেকে চিকিৎসা করানো হতো। তিনি যখন আত্মহত্যা করেন তখন ডক্টর রায় ব্যাঙ্গালোরে গিয়েছিলেন একটা সেমিনারে বক্তৃতা দিতে।
ফিরে এসে দেখেন তার ল্যাবরেটরি থেকে পটাশিয়াম সায়ানাইড নিয়ে স্ত্রী আত্মহত্যা করে বসে আছেন। তাই তো উনি এমন শক পান যে কলকাতার পাট তুলে এখানে অজ্ঞাতবাস করতে চলে আসেন। এতে অবশ্য পুলিশ অন্যরকম সন্দেহ করেছিল, তবে তার বিরুদ্ধে সামান্যতম প্রমাণও পাওয়া যায়নি। সন্দেহটা অমূলক, ভদ্রলোক নির্দোষ ছিলেন। মিসেস মুনিয়া রায়ের মধ্যে এলেন কোত্থেকে? শিবেন জিজ্ঞেস করল। আজ থেকে বছর 4-5 আগে ডক্টর রায় মুনিয়াকে বিয়ে করেন। মিসেস রয়ের চেহারাটা দেখেছিস তো? তখন তো নিশ্চয় আরও চটকদার ছিল। ডক্টর রায় বম্বে গিয়েছিলেন কি একটা কনভেনশন অ্যাটেন্ড করতে, সেখানেই আলাপ এবং পরে বিবাহ। রবীন্দ্রনাথ যে বলেছিলেন মুনিগণ ধ্যান ভাঙি দেয় পায়ে তপস্যার ফল, ব্যাপারটা এখন দাঁড়িয়েছে তাই। ডক্টর রয় তার তপস্যার ফলে যে রোজগার আজ করে থাকেন তার সবটাই যায় মুনিয়ার খরচ মেটাতে। প্রায়শ্চিত্ত করছিলেন, বেশ করছিলেন, হঠাৎই মতিভ্রমটা হয়ে ভদ্রলোক এখন পস্তাচ্ছেন, সন্দেহ নেই। মুনিয়া মোটি সুবিধের লোক নন, না? সুবিধের লোক কি বলছিস, রীতিমতো অসভ্য। ডক্টর রয়কে বিয়ে করেছিলেন তো স্রেফ টাকার জন্যে। ডক্টর রায় বিরাট বড় লোক বটে, কিন্তু একেবারে অশক্ত অথর্ব বৃদ্ধ নন। মানে কাউকে বিয়ে করতে টাকাটাই তার একমাত্র কোয়ালিফিকেশন তা নয়। তাহলে মুনিয়া ইচ্ছে করলে তার সম্পত্তি সদ্ব্যবহার করেও তাকে একটা ভালোবাসাপূর্ণ সংসার উপহার দিতে পারতেন, কিন্তু মুনিয়া সে পাত্রীই নয়। এই বনবাসে থাকতে তার বইই গেছে। মাসের মধ্যে 2-3 সপ্তাহ কাটান বম্বেতে। ডক্টর রায়ের টাকায় সেখানে ফুর্তি হয়, তার উপরে আবার আছেন মীরচন্দানি। ইনি কে? ইনি একজন নমস্য ব্যক্তি, বম্বেতে স্বনামে বেনামে লাখ লাখ টাকার মালিক। যদিও কোনো সৎ রোজগারের প্রমাণ ইনি বোধহয় দাখিল করতে পারবেন না। সম্ভবত ইনি একজন শীর্ষস্থানীয় স্মাগলার, বুটলেগার, চোরাই মালের কারবারি। ইনি মাঝে মাঝেই এসে নিউ তাজমহল হোটেল ওঠেন, তখন মুনিয়াও সেখানে গিয়ে উপস্থিত হন। ওরা বলেন ওরা নাকি কাজিনস, জ্ঞাতি ভাই বোন। ওখানে ভাই বোন যে কি করেন তা অবশ্য আমরা জানি না। দময়ন্তী বলল, সে কথা যাক, উজ্জ্বলবাবু কেমন লোক সে কথা বলুন। উজ্জ্বল মজুমদার বীরচক্র পেয়েছেন, কাজেই তিনি যে বীর সে বিষয়ে প্রশ্ন ওঠে না। কিন্তু একটা বিষয়ে ওর সৈন্যবাহিনীতে একটু বদনাম আছে। না না, নারী ঘটিত কোনো ব্যাপার নয়। মেজর মজুমদার সেদিক দিয়ে নির্মল চরিত্র। তার বদনামের কারণ তিনি নাকি যুদ্ধক্ষেত্রে ভয়ানক নিষ্ঠুর। শত্রুপক্ষের প্রতি কোনো রকম দয়া মায়া বা মমতা দেখানো তার ধাতে নেই। যেখানে রক্তপাত না করলেও চলে সেখানেও তিনি নিবৃত্ত হন না, দুরন্ত অন্ধ আবেগে চলেন। ওকে সামলে রাখা কঠিন। এটা এক ধরনের পাগলামি বলতে পারেন, বা এক ধরনের সেডিজম। রমলা বলল, হ্যাঁ, ফেরার পথে মুনিয়ার কথা বলতে গিয়ে ওর দাঁত কিরমির করা দেখে আমারও সেই রকমই সন্দেহ হয়েছিল। আচ্ছা, ও বাড়িতে একমাত্র ভালো লোক বোধহয় শর্মিষ্ঠা, তাই না? কি চমৎকার রবীন্দ্রসঙ্গীত গায়। নীলকান্ত মাথা নাড়ল, বলল, ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে, কিন্তু ভালো লোক কিনা বলতে পারবো না। বয়স তো প্রায় 25-26 হলো, অথচ এমন নেচে কুদে বেড়ায় যেন কচি খুকি। শুনেছি নাকি ছেলেবেলা থেকে এরকম, কাজে স্থানীয় লোকেদের কাছে অদ্ভুত না ঠেকলেও আমার কাছে কেমন যেন লাগে। ওই রকম একটা বরন্ত শরীরের মেয়ে যদি লাফিয়ে বেড়ায় তো কেমন অস্বস্তি হয় না? আমার ধারণা এটাও এক ধরনের পাগলামি। আপনারা কি বলেন? সকলে মাথা নেড়ে সম্মতি জানালো। নীলকান্ত বলে চলল, তবেই দেখুন, ও বাড়ির সকলেই বিচিত্র চরিত্র যে বলেছিলুম, কথাটা নেহাত মিথ্যে বলিনি। যা হোক, আজ তাহলে চলি, অনেক রাত হলো। না রমলা, এখন কফি খাওয়ার কোনো প্রশ্নই হতে পারে না। আজ সারা দিন আসতে পারিনি, তাই ভাবলুম আলো যখন জ্বলছেই তখন একটু বিরক্ত করে যাই। তাছাড়া আজ যে ঘটনাটা ঘটলো সেটাও জানিয়ে দিয়ে যাই, হয়তো মিসেস দত্তগুপ্ত ইন্টারেস্টিং লাগবে। অবশ্য এ ঘটনায় আপনার সাহায্য নেবার দরকার হবে না। আজ হোক কাল হোক গুন্ডাদের ঠিক পাত্তা চলে যাবে। তবে যদি আরও কোনো জটিলতার সৃষ্টি হয় ও বাড়িতে, তাহলে আপনাকে ধরে নিয়ে যাব, কেমন? শিবেনের কাছে আপনার গল্প যা শুনেছি তার একটা হাতে নাতে পরীক্ষাও হয়ে যাবে। কি বলেন? শুভরাত্রি। নীলকণ্ঠ চলে গেলে দময়ন্তী চিন্তিত গম্ভীর কণ্ঠে বলল, ট্যুরিস্ট ডিপার্টমেন্টের ব্রোশারে বলেছে যে এই অঞ্চলে নাকি একটিও হিংস্র জন্তু নেই। ওরা কিছুই জানে না। অন্তত মিসেস মুনিয়া রয় সম্পর্কে অনভিজ্ঞ ট্যুরিস্টদের সাবধান করে দেওয়া উচিত ছিল।
সমরেশ প্রশ্ন করল, মুনিয়াকে তোমার এতই বিপজ্জনক মনে হয়? দময়ন্তী বলল, মুনিয়া যে কতদূর বিপজ্জনক তা ধারণা করার ক্ষমতা আমারও নেই। দুনিয়ায় আর কোনো প্রাণী তার চেয়ে বেশি বিষাক্ত, হিংস্র বা বিবেকহীন খল হতে পারে না। নিজের স্বার্থ সিদ্ধির জন্যে সে করতে পারে না এমন কোনো অপকর্মই নেই। মুনিয়া এবার কাকে ছোবল দেয় সেটাই দর্শনীয়। শিবেন বলল, আপনি স্থির নিশ্চিত যে সে সব ছোবল দেবেই? হ্যাঁ, এবং খুব শিগগিরই। সকাল 9টার সময় নীলকান্ত এসে উপস্থিত। বলল, চলুন মিসেস দত্তগুপ্ত, আপনাকে এবার যেতে হবে। বেশি তো দেরি করিয়ে রাখিনি, কি বলেন? দময়ন্তী বলল, ওখানে কিছু একটা হয়েছে বুঝতে পেরেছিলুম। ঘণ্টাখানেক আগেই ডাক্তারের লাল ক্রস লাগানো গাড়ি ওপরে যেতে দেখেছি। কেউ মারা যাননি তো? নীলকান্ত বলল, চলুনই না, গেলেই দেখতে পাবেন। রায় কটেজের গেটে দুজন বন্দুকধারী পুলিশ দাঁড়িয়ে। তারা স্যালুট করে পথ ছেড়ে দিল। নীলকান্ত জিপ ভিতরে ঢুকে পোর্টিকোর পাশে দাঁড়ালো। কালকের মতোই গার্ডেন চেয়ারগুলো পাতা রয়েছে পোর্টিকোর নিচে। তাদের একটায় জনৈক স্থূলকায় পুলিশ অফিসার, বোধহয় স্থানীয় থানার সাব ইন্সপেক্টর, বসে আছেন গম্ভীর মুখে। অন্য একটায় শর্মিষ্ঠা বসে, মুখ নির্লিপ্ত, ভাবলেশহীন। তার পিছনে দাঁড়িয়ে প্রস্তর মূর্তিবৎ উজ্জ্বল। বাড়ির ভেতরে যাওয়া সিঁড়ির ওপরে বসে আছেন উদ্ভ্রান্ত দৃষ্টি ডক্টর রয়। পাশে একজন চশমা চোখে অপরিচিত ভদ্রলোক, গলায় স্থেথোস্কোপ। দময়ন্তী চারিদিকে একবার তাকিয়ে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল, মুনিয়া? নীলকান্ত মাথা নেড়ে বলল, হ্যাঁ। অত্যন্ত বিস্মিত এবং হয়তো কিঞ্চিত পুলকিত ডাক্তার বৃজমোহন খান্না মহাসমাদরে দময়ন্তীকে মুনিয়ার শোয়ার ঘরে ঢোকালেন। পিছনে পিছনে এলো শিবেন, সমরেশ, নীলকান্ত এবং আপাতত বাকশক্তি রহিত সাব ইন্সপেক্টর কিষণলাল কাপুর। লাল কার্পেটে মোড়া মুনিয়ার শোয়ার ঘর। ঘরটা বেশ বড়। একপাশে সোনালি বেড কাভারে ঢাকা মস্ত জোড়া খাট, তার পাশে লাগোয়া বাথরুমে যাওয়ার রাস্তা। অন্য পাশে ড্রেসিং টেবিল, তার উপরে সারি সারি অসংখ্য প্রসাধন সামগ্রী। ড্রেসিং টেবিলের সামনে 3টে কৌচ এবং একটা সেন্টার টেবিল। কৌচগুলোর পাশে দেওয়ালের মধ্যে নকল ফায়ারপ্লেস। তার ভিতরে ইলেকট্রিক চুল্লি বসানো যায়। আপাতত চুল্লিটা সেখান থেকে বের করে এনে খাটের পাশে একটা রাইটিং টেবিলের ওপরে রাখা আছে, বিছানার দিকে ফোকাস করে। কৌচগুলোর উপর মুনিয়ার কালকের দেখা পোশাক এবং কিছু অন্তর্বাস এলোমেলোভাবে ছড়ানো রয়েছে। একজোড়া উঁচু প্ল্যাটফর্ম শু ড্রেসিং টেবিলের সামনে পড়ে আছে। চারিদিকের দেওয়ালে মেঝে থেকে ছাদ পর্যন্ত লম্বমান লাল রঙের পর্দা। দিনের বেলাতেও ঘরটা আবছা অন্ধকার। ঘরের চারিদিকে এক নজর দেখে দময়ন্তী তাকালো খাটের দিকে। সোনালি বেড কাভারের ওপরে মুনিয়ার গতপ্রাণ শরীরটা চিত হয়ে পড়ে আছে। পা দুটো খাটের বাইরে, কার্পেটের ওপরে রাখা। মনে হচ্ছে যেন খাটের প্রান্তে বসেছিলেন মুনিয়া, অকস্মাৎ মৃত্যুর আঘাতে পড়ে গেছেন, ওঠবার সুযোগও পাননি। মুনিয়ার পরনে গাঢ় সবুজ রঙের ড্রেসিং গাউন, গলা থেকে পা পর্যন্ত ঢেকে আছে। 2 হাত দুপাশে ছড়ানো, সামান্য হাঁ করা মুখে একটা ক্লিষ্ট যন্ত্রণার ছাপ। দময়ন্তী নিঃশব্দে এগিয়ে গিয়ে ড্রেসিং গাউনের গলার কাছে কয়েকটা বোতাম খুলল। তলায় দেখা গেল সবুজ নাইলনের পাতলা নাইটি। পায়ের দিকে গাউনটা একটু তুলে ধরল। মুনিয়ার পায়ে একজোড়া মোটা কালো রঙের পশমের মোজা। শিবেন বলল, গলার কাছের এই দাগটা দেখেছেন? মনে হয় যেন চা পড়ে গিয়েছিল, তাই না? দময়ন্তী মৃদু কণ্ঠে বলল, হতে পারে। কথা হচ্ছিল ডক্টর রায়ের লাইব্রেরি ঘরে বসে। দময়ন্তী বলল, বলুন ডাক্তার খান্না, আপনার দিকে কি মনে হয়? ডাক্তার খান্না একটু কেশে গলা সাফ করে বললেন, দেখুন, মৃত্যুর সমস্ত লক্ষণই কিন্তু সিভিয়ার হার্ট অ্যাটাকের। শ্বাসরুদ্ধ করে মারা হয়নি, বিষক্রিয়ারও কোনো চিহ্ন নেই। আমি হয়তো স্বাভাবিক মৃত্যুর সার্টিফিকেটই দিয়ে দিতুম যদি না একটা অস্বাভাবিক জিনিস আমার নজরে পড়তো।
শিবেন বলল, ডান হাতের আঙুলগুলো ভাঙা। ঠিক তাই। বিষক্রিয়ার লক্ষণ আছে কিনা দেখতে গিয়ে লক্ষ্য করি ডান হাতের 5টা আঙুলই ভাঙা। ব্যাপারটা আমার ভালো লাগলো না, তাই মিস্টার রাওকে খবর দিলুম। নীলকান্ত জিজ্ঞেস করল, আপনার কি মনে হয় কারোর আঙুল একটা একটা করে ভাঙলে তার মৃত্যু হতে পারে? যন্ত্রণায় অজ্ঞান হয়ে যাওয়াই স্বাভাবিক। মৃত্যু যে হতে পারে না তা নয়, ভূতের ভয়েও তো অনেক সময় লোকে হার্ট ফেল করে মারা যায়। শিবেন জিজ্ঞেস করল, কিন্তু পর পর 5টা আঙুল ভাঙা হলে মৃতের মুখ কি যন্ত্রণায় আর একটু বিকৃত হতো না? নীলকান্ত বলল, তা না হতেও পারে, হয়তো প্রথম আঙুলটা ভাঙাতেই আতঙ্কে মৃত্যু হয়েছে, তারপর খুনি অন্ধ আক্রোশে বাকিগুলোও ভেঙেছে। আপনি কি বলেন মিসেস দত্তগুপ্ত? দময়ন্তী বলল, সেটা অসম্ভব নয়। আচ্ছা ডাক্তার খান্না, ঠিক কখন মৃত্যু হয়েছে বলে আপনার মনে হয়? খান্না বললেন, সেটা তো ঠিক বলা যায় না, তবে আমার ধারণা রাত 11টা থেকে 1টার মধ্যেই মৃত্যু হয়েছে। 12টা বললে ঠিক সময়টা থেকে হয়তো খুব বেশি ভুল বলা হবে না। নীলকান্ত বলল, বলেন কি, তার মানে আমি রওনা হবার ঘন্টাখানেক পরেই? আমি তো এখান থেকে রওনা হয়েছি 11টা বেজে 20 কি 25। ওই গেট থেকে শখানেক গজ দূরেই তো তখন আর্মির লোকেরা ভাঙা জিপটা নিয়ে হেইয়ো হেইয়ো করছে। ওরা নাকি ফিরেছে কাল রাত 2টো নাগাদ। সমরেশ বলল, আমার তো মনে হচ্ছে আপনারা চলে আসা মাত্র মুনিয়াকে জোর করে ধরে মুখে রুমাল গুজে তার আঙুল ভাঙতে শুরু করে খুনি। মুনিয়া যন্ত্রণায় মারা যায়, তখন তার মৃতদেহ সাজিয়ে গুছিয়ে অমনভাবে খাটের ওপর রেখে আসা হয়। শিবেন বলল, তুই যা বললি প্রথম দর্শনে সকলেরই তাই মনে হবে বটে, কিন্তু কোথাও যেন একটা খটকা লাগছে, ঠিক ধরতে পারছি না। নীলকান্ত বলল, আমি কিন্তু সমরেশ বাবুর সঙ্গে একমত। খুনি যে নৃশংস আর অত্যন্ত শক্তিমান সে বিষয়ে কোনো সন্দেহের অন্ত নেই। যাক, আগে সকলকে জেরা তো করি, দেখি কিছু বের করা যায় কি না। মিসেস দত্তগুপ্ত, আপনি কি সকলকেই জেরা করতে চান? হ্যাঁ। তাহলে আগে কাকে ডেকে জেরা করবেন? আপনাকে। হাসি থামিয়ে নীলকান্ত বলল, বলুন, আপনার কি জানবার আছে আমার কাছে? দময়ন্তী বলল, আপনি কাল এখানে এসে কি কি লক্ষ্য করেছেন তার পর্যায় পরম্পরা বলুন। জিপটা অ্যাক্সিডেন্ট করে রাত 9টা নাগাদ। আমি যখন এসে পৌঁছাই তখন রাত্রি 9:30। তার 5-10 মিনিট পরেই মেজর মজুমদার খাদ থেকে উঠে আসেন। তিনি আহত হননি বটে, কিন্তু বেশ বিহ্বল হয়ে পড়েছিলেন। তার শরীর কাঁপছিল, সেটা সর্বাঙ্গ ভিজে যাওয়ার জন্য শীতে হতে পারে, আবার সুস্থ ছিলেন না সেজন্যও হতে পারে। ইতিমধ্যে খবর পেয়ে সকন্যা ডক্টর রাও ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছিলেন। মেজর মজুমদার খাদ থেকে উঠে আসতেই মিস রায় দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরেন এবং আমার জিপে বাড়ি পৌঁছানো পর্যন্ত উনি মজুমদারের সঙ্গে সঙ্গেই ছিলেন। এখানে এসে আমরা মজুমদারকে তার শোবার ঘরে নিয়ে যাই এবং বাকি সকলকে বের করে দিয়ে তাকে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করি। ভদ্রলোক ছাড়া ছাড়াভাবে আমার প্রশ্নের উত্তর দিচ্ছিলেন এবং অত্যন্ত অন্যমনস্ক বলে মনে হচ্ছিল তাকে। উনি বললেন উনি কাউকেই দেখেননি, এমনকি কাউকে সন্দেহ পর্যন্ত করেননি। দময়ন্তী বলল, দাঁড়ান, এ সময় তাকে ক্রুদ্ধ বা উত্তেজিত বলে মনে হয়নি আপনার? না, বরং কেমন যেন চিন্তিত বলে মনে হচ্ছিল। আমার ধারণা উনি তখনও বিহ্বলতা কাটিয়ে উঠতে পারেননি, অথবা দোষী কারা হতে পারে সেটাই বোধহয় চিন্তা করছিলেন। আপনি কতক্ষণ ওকে জিজ্ঞাসাবাদ করেন? তা মিনিট 15 তো হবে। তারপর বাইরে বেরিয়ে এসে ডক্টর রায়ের সঙ্গে ঘটনা সম্পর্কে কথাবার্তা বলি। সেগুলোও এমন কিছু জরুরি নয়, এমনি মামুলি আলোচনা। ডক্টর রায় তখন কি করছিলেন? পটিকোর নিচে দাঁড়িয়ে কিষণলাল আর কজন সেপাইয়ের সঙ্গে কথা বলছিলেন। আমরা মিনিট 5 কথা বলতে না বলতেই ডাক্তার খান্না এসে গেলেন। তখন আমি ডক্টর রায় আর খান্না সাহেবকে নিয়ে আবার মেজর মজুমদারের ঘরে ফিরে গেলুম। ডক্টর খান্নার বাড়ি থেকে এখানে আসতে কতক্ষণ লাগে? উনি তো আপনাদের বাড়ির কাছেই থাকেন, কতক্ষণ আর, বড় জোর 10 মিনিট লাগে। বেশ, তারপরে কি হলো? ডক্টর খান্না মজুমদারকে পরীক্ষা করলেন, বললেন আঘাত তেমন লাগেনি, ভয়ের কিছু নেই। আচ্ছা, কিষণলাল কি ডক্টর রায়ের ব্যবহারে কোনো রকম চঞ্চলতা বা উত্তেজনার ভাব লক্ষ্য করেছিলেন?
না, বরং উল্টোটাই। দেশে যে আইন শৃঙ্খলা নষ্ট হতে বসেছে সেই বিষয়েই লেকচার দিচ্ছিলেন ভদ্রলোক। কিষানলাল যে বোর্ড হয়ে গিয়েছিলেন সে তার মুখ দেখেই বুঝতে পেরেছিলুম। কিষানলালও আমাকে সে কথাই বলল। জানেন তো, যে বোর করে সে কখনো চঞ্চল বা উত্তেজিত হয় না, শান্ত স্নিগ্ধভাবেই বোর করতে হয়। কিষানলাল তাহলে বোর্ড হয়ে গিয়েছিল? ভারী আশ্চর্য তো। সে যাক কি, তারপর বলুন। কিষানলালের বোর্ড হবার মধ্যে আশ্চর্য কি আছে সেটা জিজ্ঞেস করতে গিয়েও করল না নীলকান্ত। তারপরে বলল, তারপর মুনিয়া আর শর্মিষ্ঠা এসে হাজির হলো ঘরে। তখন রাত 10:30। মুনিয়া কীরকম ঘুম জড়ানো গলায় কথা বলতো দেখেছেন তো। অমনিভাবেই কুন্দনলালের মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করলো। মজুমদার কেমন আছে জানতে চাইলো, তারপর মেয়েকে নিয়ে বেরিয়ে চলে গেল। মুনিয়াকে দেখে উজ্জ্বলবাবু বা ডক্টর রায় কোনো রকম উত্তেজনা প্রকাশ করেননি? সে কথাই বলতে যাচ্ছিলুম। মুনিয়াকে দেখেই ডক্টর রায় চেয়ার ছেড়ে উঠে গিয়ে ঘরের এক কোণে স্ত্রীর দিকে পিছন করে দাঁড়িয়ে রইলেন। দুহাত পিছনে মুঠি করেছেন আর খুলছেন। এটা উত্তেজনার লক্ষণ, সন্দেহ নেই। উজ্জ্বল স্থির দৃষ্টিতে মুনিয়ার দিকে চেয়েছিলেন। বাহ্যিক কোনো উত্তেজনা প্রকাশ করেননি। কিন্তু যে ভদ্রমহিলা বেরিয়ে গেলেন তখনই আমার দিকে ফিরে চাপা গলায় বললেন, ওই মেয়ে ছেলেটাকে এক্ষুনি গ্রেপ্তার করতে পারেন? আমি বললুম, সেটা সম্ভব নয়। তদন্ত শেষ হলে দেখা যাবে। স্পষ্টত উজ্জ্বলবাবুর ধারণা যে মুনিয়াই ওর পিছনে গুন্ডা লেলিয়ে দিয়েছিল। হুম, তাই হবে। তারপর আপনারা সবাই মিলে চলে এলেন। রাত তখন কটা? 11টা হবে। দময়ন্তী চিন্তিত, গম্ভীর মুখে চুপ করে আছে দেখে নীলকান্ত বলল, আমাকে জেরা করা শেষ? হ্যাঁ। দময়ন্তী ঘাড় নাড়ল। বাঁকা হেসে নীলকান্ত বলল, আমাকে জেরা করে কিছু লাভ হলো? হেসে উঠল দময়ন্তী, বলল, নিশ্চয়ই অনেক কিছু জানতে পারলাম। যেমন? যেমন ধরুন, কিষানলাল বোর্ড হয়ে গিয়েছিল। নীলকান্ত তৎক্ষণাৎ ভয়ানক গম্ভীর হয়ে গেল। বলল, তাতে কি প্রমাণ হয়? কিছুই না, তবে এটা একটা সংবাদ। তারপর ধরুন, মুনিয়াকে দেখে ডক্টর রায় উত্তেজনা প্রকাশ করেছিলেন, কিন্তু উজ্জ্বলবাবু করেননি। তাতেই বা কি প্রমাণ হয়? ডক্টর রাই খুনি? আবার হেসে উঠল দময়ন্তী, বলল, আরে না না, তা কেন? তবে মনে হয় খুনি যেই হোক, ওদের দুজনের একজন জানতেন যে হত্যাকাণ্ডটা হতে চলেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল নীলকান্ত। বলল, আহ, তা তো নিশ্চয়ই। যে খুন করেছে সে আর জানবে না যে হত্যাকাণ্ড হতে চলেছে? যাক, এবার তাহলে কাকে ডাকবো? দময়ন্তী বলল, বিদ্যাকে। বিদ্যাকে দূর থেকে দেখতে যতটা অল্প বয়স্ক বলে মনে হয়, কাছে এলে দেখা গেল ততটা তো নয়ই, বরং বেশ বয়স্কই বলা চলে। কালো পশমের টুপির নিচে চুলে পাক ধরেছে। দোভাষী নীলকান্তর মাধ্যমে দময়ন্তী বাক্যালাপ শুরু করল। তুমি মেম সাহেবের কাছে কতদিন আছো? আগে বহুদিন। আগে ওর মার কাছে ছিলুম, ওর বিয়ে হয়ে গেল, ওর সঙ্গে চলে এলুম। ওর মা আমাকে দেখাশোনা করতে বলে দিয়েছিলেন, কিন্তু কি আমার ভাগ্য, আমি নির্মকের মর্যাদা রাখতে পারলুম না। আমি যদি... আচ্ছা আচ্ছা, এবার বলো তো, মেম সাহেব কাল শহর থেকে ফিরে আসবার পর কি কি হয়েছিল? কাল মেম সাহেব যখন ফিরলেন তখন অনেক রাত। উনি শহর থেকে ফিরলেন, সাধারণত অনেক মাল থাকে, সেই জন্য আমি গাড়ির কাছে যাই। কিন্তু কাল ছিল না। সৌমি বাবা বারান্দায় দাঁড়িয়েছিলেন। মেম সাহেব গাড়ি থেকে নেমে ওর সঙ্গে কথা বলতে বলতে মেজর সাহেবের কামরার দিকে চলে গেলেন। সেখান থেকে দুজন বেরিয়ে মেম সাহেবের কামরায় গিয়ে কথা বলতে লাগলো। তার একটু পরেই পুলিশ সাহেব চলে গেলেন। তখন সাহেব মেম সাহেবের কামরায় গিয়ে ঢুকলেন। সৌমি বাবা বেরিয়ে চলে গেলেন। কামরার ভিতরে তখন দুজন জোর জোর কথা হতে লাগলো। মেম সাহেব সাহেবকে খুব ডাঁটলেন। সাহেব চুপচাপ গিয়ে মেজর সাহেবের কামরায় ঢুকলেন। সেখানে সৌমি বাবাও ছিলেন। তিনজনে বাতচিত হতে লাগলো। একটু বাদে সৌমি বাবা বেরিয়ে এসে বারান্দায় আমাকে দেখে জিজ্ঞাসা করলেন, আমি জেগে বসে আছি কেন? আমি বললুম, মেজর সাহেবের পিছনে গুন্ডা লেগেছে, এটা আমার ভালো লাগছে না, আমার খুব মন খারাপ হয়ে গিয়েছে,
তাই ঘুম আসছে না। যতক্ষণ ঘুম না আসে আমি এখানে বসে বসে আপনাদের পাহারা দেব। সৌমি বাবা হেসে বললেন, বহুত আচ্ছা, তুমি বসে বসে পাহারা দাও, বলে নিজের ঘরে চলে গেলেন। তার বেশ কিছুক্ষণ পরে সাহেবও বেরিয়ে এসে নিজের ঘরে চলে গেলেন। তখন ঠান্ডায় বসে থাকতে থাকতে আমার ঘুম পেতে লাগলো। মেজর সাহেবের ঘরের আলো নিভে যাওয়ার 1 ঘন্টা বাদে আমি উঠে শুতে চলে গেলুম। তখন সাহেবের কামরার ঘড়িতে 2বার ঘন্টা বেজেছিল। এতক্ষণ সবাই চুপচাপ বিদ্যার বক্তব্য শুনে যাচ্ছিল। শেষ বাক্যটি শুনে চমকে উঠে পরস্পরের মুখের দিকে তাকালো। নীলকান্ত তো প্রায় চেঁচিয়ে উঠল, 2বার বাজলো? তুমি ঠিক শুনেছ, 2বার? হ্যাঁ হুজুর, আমার ভুল হয়নি। তার মধ্যে আর কোনো গন্ডগোল শুনোনি? কেউ মেম সাহেবের ঘরে ঢোকেনি? আগে না হুজুর। নীলকান্ত ভয়ানক চিন্তিত বিমর্ষ হয়ে পড়ল। দময়ন্তী সহজভাবে জিজ্ঞাসা করল, তোমার মেম সাহেব কি দরজায় খিল না দিয়ে শুতেন? কখনো দিতেন, কখনো দিতেন না। তাছাড়া ওর নিঃশ্বাসের অসুখ ছিল, সেই জন্য কষ্ট হলে দরজা খুলে রাখতেন। খাটের মাথার কাছে বেল বাজানোর সুইচ আছে, বেল বাজালে সবাই দৌড়ে যেত। ও ঘরে ঢোকবার বা বেরোবার অন্য কোনো দরজা আছে? আছে তো, বাথরুমের দরজা। তুমি আজ সকাল 8টায় চা দিতে এসে যখন মৃতদেহ আবিষ্কার করো, তখন কি বাথরুমের দরজা খোলা ছিল? ছিল, বাইরে আর ভিতরে দুটো দরজাই খোলা ছিল। মেম সাহেবের জামা কাপড় কে ঠিক করে রাখতো? আমি। মেম সাহেব যে ড্রেসিং গাউনটা পরে আছেন, তার বুকের কাছে একটা শুকনো দাগ মনে হয় যেন চা পড়েছিল। ওই দাগটা কি কাল ছিল? আমি বলতে পারবো না, ও তো লক্ষ্য করিনি। তবে মেম সাহেব খাটে শুয়ে শুয়ে চা খেতেন, বুকের ওপরে চা পড়া অসম্ভব নয়। দময়ন্তীর প্রশ্ন শুনে নীলকান্ত হতাশ চোখে শিবেনের দিকে তাকিয়ে হাসল। পরবর্তী প্রশ্নটায় তো আরও হতাশ হয়ে পড়ল। তোমাদের টেলিফোনটা কোথায় থাকে? কোথাও তো দেখছি না। আর সাহেবের ল্যাবরেটরিতে। কেন ল্যাবরেটরিতে কেন? আগে তো ওটাই সাহেবের বাড়ি ছিল। মেম সাহেবকে বিয়ে করে তারপরে বাড়ি বানালেন। কিন্তু অনেক দিন হয়ে গেল, টেলিফোন এ বাড়িতে বদলি হয়ে এলো না কেন? সেই পুরনো বাড়িটা এখান থেকে কত দূরে? গেট দিয়ে ঢুকে আপনারা তো এলেন বাঁ দিকে, তা না এসে ডান দিকে যেতে হবে। ক্ষেতের মধ্যে দিয়ে গেলে 10 মিনিটে ঘুরে আসা যায়। বেশ, আমার আর প্রশ্ন নেই, তুমি যেতে পারো। নীলকান্ত সহাস্যে বলল, আপনার প্রশ্নগুলি বেশ। বিদ্যার কাছ থেকে কোন সংবাদটা জানতে পারলেন যা আপনার সবচেয়ে জরুরি বলে মনে হয়? দময়ন্তী বলল, আপনাদের একটা অনুমান ভুল। ডাক্তারকে খবর কে দিয়েছিল বলে আপনার ধারণা? নীলকান্ত গম্ভীর হয়ে গেল, বলল, দেখুন, আপনার কাছে হয়তো ডাক্তারকে কে খবর দিয়েছিল সেটাই সবচেয়ে জরুরি ব্যাপার, কিন্তু আমাদের কাছে তা একেবারেই মনে হয় না। আসলে সমস্ত ব্যাপারটার গুরুত্বই আপনার নজর এড়িয়ে যাচ্ছে। শিবেন বিদ্যা কি সত্যি কথা বলছে বলে তোর মনে হয়? শিবেন চট করে দময়ন্তীর দিকে চেয়ে হাসল। তারপর বলল, হ্যাঁ, আমার তো তাই মনে হয়। তাহলে ব্যাপারটা কি? হত্যাকাণ্ড হয়েছে রাত 12টায়, অথচ তার আগে একমাত্র ডক্টর রয় ও ঘরে একবার ঢুকেছিলেন। যদিও গালাগালি খেয়ে পালিয়ে আসেন, তার পক্ষে ওইটুকু সময়ের মধ্যে আঙুল ভাঙার প্রশ্নই ওঠে না। আর ছিল শর্মিষ্ঠা, কিন্তু আঙুল যে ভেঙেছে তার গায়ে অসম্ভব জোর। সে একটা মেয়ে ছেলে হতেই পারে না। আমার মনে হয় বিদ্যা কোথাও একটা মিথ্যে কথা বলছে। ওকে অ্যারেস্ট করলে কেমন হয়? দময়ন্তী বলল, কিছুদিন আগে কোথায় যেন পড়েছিলুম যে আমেরিকায় মাফিয়াদের মানুষ মারার একটা প্রিয় পদ্ধতি হচ্ছে শিকারের মুখের ওপর প্রুসিক অ্যাসিড ছুঁড়ে মারা। প্রুসিক অ্যাসিড মারাত্মক বিষ। তার প্রভাবে তৎক্ষণাৎ মৃত্যু হয়, কিন্তু ঘণ্টাখানেক বাদে শরীরে প্রুসিক অ্যাসিডের আর চিহ্ন মাত্র থাকে না। অটোপসির রিপোর্ট বলে হার্ট ফেলজনিত মৃত্যু। নীলকান্ত বলল, আপনি যদি বলেন যে এই হত্যাকাণ্ডটি ওই মাফিয়া পদ্ধতিতেই হয়েছে, তাহলে আঙুল ভাঙাটা কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে কল্পনাটা অতদূর টেনে লম্বা করবার দরকারটা কি? আপনি যেসব বিচিত্র সংবাদ সংগ্রহ করছেন, তাতে করে লাভ কি হবে জানি না।
আমরা আপাতত ডক্টর ব্রতিশেখর রায়কে একটু জিজ্ঞাসাবাদ করে দেখতে চাই। কি বলেন আপনি? ওর গলায় সুস্পষ্ট বিরক্তি। দময়ন্তী নীলকান্তর বিরক্তিতে কিছুমাত্র বিচলিত না হয়েই বলল, নিশ্চয়ই নিশ্চয়ই, আমিও তো তাই চাই। ডক্টর ব্রতিশেখর রায় ঘরে ঢুকে ভাবলেশীর মুখে একটা চেয়ারে বসলেন। নীলকান্ত প্রশ্ন শুরু করলো, আপনার কি ধারণা ডক্টর যে আপনার স্ত্রী স্বাভাবিকভাবেই মারা গেছেন, না তাকে হত্যা করা হয়েছে, নাকি তিনি আত্মহত্যা করেছেন? অর্থহীন প্রশ্ন। ডক্টর রায় বললেন, আমি যদি স্বাভাবিক মৃত্যুই মনে করব তাহলে নিজেকে হত্যাকারী বলতে যাব কেন? ডক্টর রায়ের কথা শুনে ঘর শুদ্ধ লোক চমকে উঠল। দময়ন্তী বলল, আপনি নিজেকে হত্যাকারী বলছেন নাকি? কাকে? ওই তোমাদের কিষণলালকে। লোকটা বড় ভালো। আমাকে এতক্ষণ বোঝাচ্ছিল যে আমি যেন উকিলের পরামর্শ নিয়ে কথা বলি। নীলকান্ত গম্ভীর হয়ে গেল। শিবেনের দিকে চেয়ে বলল, আমি এটাই আশা করছিলাম বটে, কিন্তু এত শিগগির নয়। যাই হোক ডক্টর রায়, আপনার প্রথমা স্ত্রীও বিয়ের 4 বছরের মধ্যে মারা গিয়েছিলেন। তার মৃত্যুও কি এরকমই একটা ব্যাপার ছিল? ডক্টর রায়ের প্রকাণ্ড শরীরটা ক্রুদ্ধ ভল্লুকের মতো ফুলে উঠল। মুখ টকটকে লাল হয়ে গেল। কম্পিত গলায় বললেন, প্রশ্নটা অবান্তর এবং অপমানজনক। আমি এর উত্তর দিতে প্রস্তুত নই। নীলকান্ত শুকনো গলায় হাসল, বলল, ঠিক আছে, কিন্তু কেন আপনি আপনার বর্তমান স্ত্রীকে খুন করেছেন সেটা বলতে কি কোনো আপত্তি আছে? একটা বিষণ্ণ হাসিতে ব্রতিশেখরের মুখটা বিকৃত হয়ে গেল। বললেন, কেন করলুম? আপনারা আমার অতীত জীবন সম্পর্কে যখন খবর রাখেন, তখন এই খবরটাও নিশ্চয়ই রাখেন যে আমার বর্তমান স্ত্রী খুব একটা নির্মল চরিত্রের অধিকারী ছিলেন না। আগে বুঝিনি, বিয়ের পর সেটা আমার নজরে আসে। আপনি তাকে ডিভোর্স করতে পারতেন, সেটা আমার আত্মসম্মানে লাগছিল। দময়ন্তী হেসে ফেলল, বলল, আজ খুব ভোরে উঠেছিলেন কি? রাতে ভালো ঘুম হয়নি বলে? না কোনো শব্দ শুনতে পেয়েছিলেন? ব্রতিশেখরের সর্বাঙ্গ কেঁপে উঠল। কোনো রকমে বললেন, কে কে বলেছে আমাকে যে উঠেছিলুম? কই, আমি তো উঠিনি। ঠিক আছে ব্রতিশেখর বাবু, আপনি আজ বিশ্রাম করুন গিয়ে। তোমরা আমাকে গ্রেপ্তার করবে না? করব, যদি আপনি বলতে পারেন আপনি কিভাবে খুন করেছেন। ব্রতিশেখরের চোখের ভিতর অসহায় ভাব ফুটে উঠল, কিন্তু তখন থামবার আর উপায় নেই। বললেন, কিভাবে? কেন গলা টিপে? শিবেন বলল, আপনি ভিতরে যান, আপনাকে যথাসময়ে গ্রেপ্তার করা হবে। উজ্জ্বল মজুমদার রক্তবর্ণ চোখে একবার সকলের দিকে তাকালো, বলল, আমাকে আপনারা কি জেরা করবেন? আমি খুন করেছি, কারণ মিসেস রয় আমাকে খুন করবার জন্যে গুন্ডা লাগিয়েছিলেন। তার ইচ্ছে ছিল না যে আমি শমীকে বিয়ে করি। শিবেন বলল, কিন্তু ডক্টর রায় বলেছিলেন যে তাদের দুজনেরই ইচ্ছে ছিল এ বিয়ে হয়। ডক্টর রায়ের হয়তো ছিল, কিন্তু মিসেস রয়ের ছিল না। তিনি অতি নোংরা চরিত্রের মেয়ে মানুষ ছিলেন। তিনি মনে মুখে এক ছিলেন, এ কথা তার শত্রুও বলবে না। আপনার সঙ্গে শর্মিষ্ঠা দেবীর বিয়েতে তার আপত্তির কারণ অনুমান করতে পারেন? পারি। স্ত্রীর স্বভাব চরিত্রের পরিচয় পেতে কাকাবাবুর বেশি দিন সময় লাগেনি। তিনি নিরীহ হতে পারেন, কিন্তু নির্বোধ নন। এই জন্য উনি একটা অদ্ভুত উইল করেছেন। তাতে বলা আছে যে ওর অবর্তমানে ওর সমস্ত সম্পত্তির ওছি হবেন মিসেস রয় এবং বেনিফিশিয়ারি হবে সমী। মিসেস রয় মাসে 1000 টাকা ভাতা পাবেন। এটা হবে যদি সমী অবিবাহিত থাকে, তাহলে। বিয়ে করলে সমস্ত সম্পত্তি পাবে সমী, অথবা তার অবর্তমানে পাবে রামকৃষ্ণ মিশন কেবল একটি অংশ ছাড়া, যার মাসিক আয় 1000 টাকা। সেটি পাবেন মিসেস রায়। কাজেই বুঝতেই পারছেন, সমীর বিয়ে না দেওয়াই মিসেস রায়ের পক্ষে লাভজনক। মাসে 1000 টাকা তার হাতের ময়লা।
আমরা তো শুনেছি ইদানিং মিস রায় নাকি আপনাকে বিয়ে করতে চাইছিলেন না। উজ্জ্বল আরক্ত মুখে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, কথাটা সর্বাংশে সত্যি নয়। মিসেস রয় সমীর চারিদিকে আগুনের বেড়া জাল দিয়েছিলেন। সমী তার ভেতর থেকে বেরিয়ে আসতে পারছিল না। আপনার কথাটা আরেকটু পরিষ্কার করে বলুন। আমি এ বিষয়ে আর একটা কথাও বলবো না। দময়ন্তী বলল, বেশ, তা নয় নাই বললেন, কিন্তু আজ শেষ রাতে উঠে কোনো দিককে গিয়েছিলেন সেটা বলতেও কি আপনার আপত্তি আছে? উজ্জ্বল বিস্ময় বিস্ফারিত চোখে দময়ন্তীর দিকে চেয়ে রইল কিছুক্ষণ, কোনো রকমে বলল, হ্যাঁ, আছে। আচ্ছা, তাহলে আরও একটা প্রশ্ন। আপনি যে মিসেস রয়কে হত্যা করেছেন বলে দাবি করছেন, সেটা কিভাবে করেছেন তা বলতে পারেন? আমি সৈন্যবাহিনীর লোক। আমাদের নানান রকম মানুষ মারার কৌশল শেখানো হয়। দময়ন্তীর চোখ দুটো হেসে উঠল, মুখটা যথাসাধ্য গম্ভীর করে বলল, অর্থাৎ খুনটা কিভাবে করেছেন এখনো বুঝে উঠতে পারেননি, অথচ বোঝা উচিত ছিল। যাক, আপনি এবার ভিতরে যেতে পারেন। দময়ন্তী মাথা নিচু করে বসে নিজের হাতের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছিল। আপন মনে বলল, বাপ্পা, মেজর মজুমদারের গায়ে প্রচণ্ড শক্তি। নীলকান্ত সপ্রশংস দৃষ্টিতে দময়ন্তীর দিকে চেয়েছিল। ওর মুখে তখন বিরক্তির বাষ্পও আর নেই। বলল, আপনার মুখে চাপা হাসিতে ফুসকাই তো কেন? সমস্ত রহস্যের সমাধান হয়ে গেছে বুঝি? দময়ন্তী মুখ তুলে হেসে বলল, হ্যাঁ হ্যাঁ। বাহ বাহ, তাহলে এই সম্বন্ধে কিছু বলতে আজ্ঞে হয়। দেখুন, এটা খুন ঠিকই, কিন্তু আমার ধারণা আমেরিকান আইনের ভাষায় যাকে ম্যানস্লটার বলে, এটা তা নয়। আপনি তো বুঝতেই পারছেন ৩০২ ধারায় এ কেস খাড়া করতে পারবেন না। বড়জোর চার্জ তৈরি করতে পারেন ৩০৪ ধারায়, কিন্তু যদি ঘটনার গভীরে প্রবেশ করেন তো দেখবেন এটা আত্মরক্ষার্থে হত্যাকাণ্ড। যে খুন করেছে সে যাকে বলে আন্ডার এক্সট্রিম প্রভোকেশন এবং আপন জীবনের জন্যই করেছে। এই জীবন বলতে আমি শ্বাস প্রশ্বাস ফেলে বেঁচে থাকার কথা বলছি না, সাধারণভাবে জীবন ধারণের কথা বলছি। জানি না আপনি সেটা প্রমাণ করতে পারবেন কি না বা আইন সে কথা মানবে কি না, কিন্তু আইনের উপরে মনুষ্যত্ব বলেও যে একটা জিনিস আছে, তার বিচারে হত্যাকারী হয়তো পূর্ণ পাপী বলে গণ্য হবেন না। যুদ্ধক্ষেত্রে অজানা অচেনা শত্রু সৈন্যকে মারা যদি পাপ না হয়, তাহলে এই হত্যাকাণ্ড তো কোনো মতেই পাপ হতে পারে না। সমরেশ বলল, যুদ্ধক্ষেত্রের আইন আর সমাজ জীবনের আইন তো এক নয়। অবশ্য তুমি সাধারণভাবে মনুষ্যত্বের দরবারে বিচার আশা করছো, সেটা আলাদা ব্যাপার। শিবেন ধ্যানস্থ হয়ে বসেছিল, বিড়বিড় করে বলল, আপনার জেরায় বোঝা যাচ্ছে শ্বশুর জামাই দুজনেই ভোররাত্রে উঠে ঘোরাঘুরি করেছেন। কেন? আপনি সেটা বুঝলেন কি করে? এবং এই ঘোরাঘুরির তাৎপর্যই বা কী? শিবেনের প্রশ্নমালা শেষ হবার আগেই কিষানলাল এসে ঘরে ঢুকলেন। বললেন, মিস রায় আসতে চাইছেন না। উনি বলছেন আমি খুন করেছি বলে তো স্বীকারই করেছি, এর ওপর আবার কিসের জেরা হবে? সমরেশ দীর্ঘশ্বাস ফেলে বলল, খেবা আগে প্রাণ করিবেক দান, তারই লাগি কাড়াকাড়ি। দময়ন্তী কিষানলালকে বলল, স্বীকার করলেই সব প্রশ্নের ফয়সালা হয়ে যায় না। আপনি গিয়ে বলুন একবার ওকে আসতেই হবে। কিষানলাল চলে গেলে সমরেশ বলল, তোমরা সব ভয়ঙ্কর হাই লেভেলের কথাবার্তা বলছো। আমার কিন্তু ধারণা খুনি হলো গিয়ে বিদ্যা। কাল রাত 11টা থেকে রাত 2টো পর্যন্ত সে একা মুনিয়া রয়ের ঘরের সামনে বসেছিল, আর মুনিয়া নিহত হন রাত 12টায়। নীলকান্ত বলল, আপনার কথাটা ফেলনা নয়, কিন্তু তাতে কতগুলো প্রশ্ন থাকে। প্রথমত, মোটিভ কি? সে অত্যন্ত পুরনো লোক আর গাড়োয়ালিরা বেজায় বিশ্বস্ত। সেক্ষেত্রে কোনো পুরনো ঝগড়া খুব জোরদার কারণ হতে পারে না। দ্বিতীয়ত, সে পালিয়ে গেল না কেন? তৃতীয়ত, তাকে বাঁচাবার এমন কি ভয়ানক তাগিদ থাকতে পারে যাতে আর 3 জন মনিবী সমস্তই দোষ নিজেদের ঘাড়ে নিচ্ছেন? চতুর্থত,
যে ক্ষেত্রে তার দুটো পর্যন্ত বসে থাকার কোনো সাক্ষী নেই, সেক্ষেত্রে সে মিথ্যে কথা বলল না কেন? সমরেশ অসহায়ভাবে ঘাড় নেড়ে বলল, অত শত বলতে পারবো না মশাই, কথাটা মনে এসেছিল তাই বলে দিলুম, এই আর কি। শিবেন বলল, আর বলিসনি, কোনো জিনিস 16 আনা না জেনে ফোড়ন কাটতে নেই। আচ্ছা বৌদি, আপনি যখন রহস্যের সমাধান করেই ফেলেছেন, তখন মিস রায়কে ডাকার কি কোনো দরকার আছে? দময়ন্তী বলল, আছে। ঘরে ঢুকল শর্মিষ্ঠা, পিছনে উজ্জ্বল। সকলের মুখের দিকে কটমট করে চেয়ে উজ্জ্বল বলল, সমীকে কষ্ট দিচ্ছেন কেন? এই তামাশার মধ্যে ওকে ডেকে আনার কি অর্থ হয়? নীলকান্ত বলল, দেখুন মেজর মজুমদার, একজন মহিলা নিহত হয়েছেন, এই ব্যাপারটা তামাশা নয়। আমরা মিস রয়কে বেশিক্ষণ ধরে রাখবো না, একটু বাদেই ছেড়ে দেবো। উজ্জ্বল ঘাড় গোঁজ করে বলল, আপনাদের জিজ্ঞাসাবাদের সময় আমি ওর সঙ্গে থাকতে চাই। সমী এসব ব্যাপারে অনভিজ্ঞ, ওকে দিয়ে অনায়াসে আপনারা অনেক উল্টোপাল্টা কথা কবুল করিয়ে নিতে পারেন। শিবেন বলল, আপনি থাকুন মেজর, আমাদের তাতে কোনো আপত্তি নেই। এই কথোপকথনের সময় শর্মিষ্ঠা স্থির উজ্জ্বল দৃষ্টিতে দময়ন্তীর দিকে তাকিয়েছিল। হঠাৎ ফিক করে হেসে বলল, আপনি ডিটেকটিভ? দময়ন্তী মৃদু হেসে সম্মতিসূচক ঘাড় নাড়ল। ডিটেকটিভ শব্দটা অপছন্দ করলেও সে বিষয়ে কোনো উচ্চবাচ্য করল না। দময়ন্তীর ঘাড় নাড়া দেখে হেসে গড়িয়ে পড়ল শর্মিষ্ঠা। হাসতে হাসতে চোখে জল এসে গেল। কোনো রকমে বলল, মেয়ে মানুষ কখনো ডিটেকটিভ হয়? হলে ছাই ডিটেকটিভ হয়। আর হয়েছে যদি, তাহলে কেন বিশ্বাস করছেন না যে আমি আমার বিমাতাকে খুন করেছি? কেন বিশ্বাস করছেন না? মেয়েরা যদি মেয়েদের বিশ্বাস না করে, তাহলে আর কে করবে? দময়ন্তী স্থির অকম্পিত গলায় বলল, আমি বিশ্বাস করি মিস রায়। আমি জানি মিসেস মুনিয়া রয়ের মৃত্যু ঘটানোর জন্য দায়ী আপনি। তৎক্ষণাৎ শর্মিষ্ঠার হাসি বন্ধ হয়ে গেল। সারা ঘরে নেমে এলো শ্মশানের নীরবতা। সেই স্তম্ভিত নিঃশব্দ ভেঙে উজ্জ্বল চাপা গলায় গর্জন করে উঠল, কি বকছেন পাগলের মতো আবোল তাবোল? সমী খুন করতে পারে এই কথা আপনি বলতে পারলেন? আপনার এত দূর স্পর্ধা! সমী খুন করেছে কথা আমি বলিনি উজ্জ্বলবাবু। আমি বলেছি মুনিয়া রায়ের মৃত্যু ঘটানোর জন্য উনি দায়ী। কথা দুটো এক নয়। শর্মিষ্ঠা যা করেছে তা হয়তো আইনের চোখে সিদ্ধ নয়, কিন্তু আমার বিশ্বাস এছাড়া ওর আর অন্য কোনো উপায় ছিল না। বাজে বকবেন না। আপনি যদি মহিলা না হতেন, তাহলে আমি আপনাকে গলা টিপে মেরে ফেলতাম, জানেন? তা হয়তো ফেলতেন, এবং খুব সহজেই। কারণ আপনার মতো গায়ের জোর তো খুব বেশি লোকের থাকে না। অসাধারণ শক্তি না থাকলে যে মৃতদেহ রাইগার মর্টিসের ফলে শক্ত হয়ে গেছে, তার হাতের আঙুল ভেঙে মুঠোর মধ্যে থেকে যন্ত্রটা বের করে নিতে পারতেন না। উজ্জ্বল কম্পিত কণ্ঠে বলল, উম, যন্ত্র? কি যন্ত্র? কিসের যন্ত্র? সেটা আপনার ভালোই জানা আছে উজ্জ্বলবাবু। খুব সম্ভব কাঁচের কারুকার্য করা স্প্রেয়ার, তাই না? উজ্জ্বল মজুমদার তখন লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। বলল, কি কি ছিল ওতে? উত্তেজনার মাথায় সেটা আপনি পরীক্ষা করতে পারেননি, তবে বোধহয় ছিল প্রোসিক অ্যাসিড বা পিক্রিন অ্যাসিড। তাই না মিস রায়? এটা ভয়ঙ্কর বিষ, কীটনাশক বানাতে দরকার হয়। এর মারাত্মক গুণের কথা এবং অ্যাসিড মুখের ওপর স্প্রে করলে কিছুক্ষণ বাদে যে তার কোনো চিহ্ন থাকে না, এ কথা আপনাকে কে বলেছিলেন মিস রায়? উজ্জ্বলবাবু? ঘষা কাচের মতো ভাবলেশীন দৃষ্টিতে দময়ন্তীর দিকে তাকিয়েছিল শর্মিষ্ঠা। তেমনি ভাবলেশীন গলায় বলল, বইয়ে পড়েছিলাম মাফিয়াদের সম্পর্কে একটা পেপার ব্যাকে। এখন বলুন মিসেস দত্তগুপ্ত, আমার ফাঁসি হবে তো? না, ফাঁসি হবে না। এবং আপনি যে কেনই মৃত্যু ঘটিয়েছেন,
কি ভয়ানক মানসিক যন্ত্রণা আপনাকে এই পথে ঠেলে দিয়েছে তা আমরা। দময়ন্তীর কথা শেষ হলো না, তার আগেই হেসে উঠল শর্মিষ্ঠা। তীক্ষ্ণ উচ্চ অস্বাভাবিক সেই হাসি, যেন শ্মশানচারী নিঃসঙ্গ প্রেতনীর অট্টরব। সকলে বিমূঢ় বিস্ময়ে শর্মিষ্ঠার মুখের দিকে চেয়েছিল। সেই হাসির মধ্যেই হাহাকার করে উঠল সে। আমার আমার ফাঁসি হবে না উজ্জ্বল, শুনেছ কি বলছেন মিসেস দত্তগুপ্ত? আমার নাকি ফাঁসি হবে না। আমি তাহলে বেঁচে থাকবো, তোমার কাছে বেঁচে থাকবো উজ্জ্বল। আর কেউ আমাদের মধ্যে রাক্ষসীর মতো এসে দাঁড়াবে না। দুধের যেমন সাদা রং, পৃথিবীর যেমন গন্ধ, তেমনি আমি তোমার হব, অবিচ্ছেদ্য, চিরকালের। বলতে বলতে হাউ হাউ করে কেঁদে উঠল শর্মিষ্ঠা। দু হাতে শর্মিষ্ঠাকে বুকের মধ্যে সজোরে জড়িয়ে ধরল উজ্জ্বল। ব্যাকুল গলায় জিজ্ঞেস করল, সমী কি পাগল হয়ে গেল মিসেস দত্তগুপ্ত? করুণ কণ্ঠে দময়ন্তী বলল, একটা প্রাণ নিয়ে নেওয়া বড় সহজ কথা নয় মেজান মজুমদার। সব মানুষের স্নায়ু সেই প্রচণ্ড আঘাত সহ্য করতে পারে না। ওর স্নায়ুও পারেনি। ওকে চিকিৎসা করান, আপনার স্নেহ ভালোবাসায় ঘিরে রাখুন। উনি নিশ্চয়ই আবার সুস্থ হয়ে উঠবেন। যে স্বপ্নের জন্য উনি ব্যাকুল হয়েছিলেন তাকে সার্থক করে তুলতে পারবেন। উনি যা কিছু করেছেন আপনার জন্যে করেছেন। দয়া করে এই কথাটা ভুলে যাবেন না। উজ্জ্বল দৃঢ় অথচ শান্ত গলায় বলল, না মিসেস দত্তগুপ্ত, আমার তো ভোলা সম্ভব নয়। আমি ওকে সুস্থ করে তুলবই। যেদিনও ভালো হয়ে যাবে সেদিন সকলের আগে আমি আপনার সঙ্গে দেখা করতে যাব। আপনার প্রতি আমার কোনো রাগ নেই মিসেস দত্তগুপ্ত। সমী আগুনের মধ্যে পড়ে গিয়েছিল, করে জ্বালার জন্য দায়ী সেই আগুন, আপনি নন। নীলকান্ত বলল, আপনার ভক্তের তালিকায় আরও একটা নাম যোগ করে নেবেন, শ্রী নীলকান্ত রাঘব রাও। শিবেন বলল, হ্যাঁ হ্যাঁ, সে হবে খুন। এখন বলুন তো বৌদি, শর্মিষ্ঠা তার বিমাতাকে খুন করলো কেন? এই আগুনের বেড়াজাল, তার ফলে শর্মিষ্ঠার মানসিক ভয়ঙ্কর যন্ত্রণা, এসব কি? আপনি তো দিব্যি সব পরিষ্কার দেখতে পাচ্ছেন বলে মনে হচ্ছে। তা আমাদের কাছে একটু খোলসা করুন। আপনি গতকাল বলেছিলেন যে শর্মিষ্ঠা একটা মানসিক বিপ্লবের মধ্যে দিয়ে যাচ্ছে, যার অন্যতম কারণ হতে পারে দেবভক্তি। দেবভক্তি এই ঘটনার কোনো ফ্যাক্টর বলে আমার তো মনে হয় না। তাহলে অন্য কারণটা কি, এবং সেটাই হত্যাকাণ্ডের মূল কি? দময়ন্তী মাথা নেড়ে বলল, হ্যাঁ, অন্য কারণটা অর্থাৎ শর্মিষ্ঠা আর তার বিমাতার মধ্যে সম্পর্কটা আপনি বুঝে উঠতে পারেননি। বাকি তিনজন শ্রোতা একসঙ্গে সজোরে ডাইনে বায়ে মাথা নাড়ল। সমস্বরে বলল, একদম না, সম্পর্কটা কি? সেটা আমি বলতে পারবো না, অত্যন্ত নোংরা অস্বাভাবিক ব্যাপার। শিবেন বিস্ফারিত চোখে বিড়বিড় করে বলল, লেসবিয়ান রিলেশনশিপ, যাকে বলে সমকামী সম্পর্ক, তাই কি? আরক্ত মুখে দময়ন্তী সম্মতিসূচক ঘাড় নাড়ল। সমরেশ হাঁসফাঁস করে বলে উঠল, ইয়া আল্লাহ, এই যে অসম্ভব ব্যাপার। দময়ন্তী বলল, ব্যাপারটা অস্বাভাবিক হতে পারে, অসম্ভব নয়। আর মুনিয়ার কাছে তো অস্বাভাবিকও নয়, ও একেবারে জীবন মরণের ব্যাপার। শূন্য হৃদয়ে শর্মিষ্ঠা বাড়িতে ছিল একা, আর ক্রূর ডাইনি মুনিয়া আস্তে আস্তে তার বিষাক্ত জাল ছড়িয়ে তাকে অধিকার করেছিল। ব্রতিশিখরের উইলের বয়ানটা তার নিশ্চয়ই জানা ছিল, কাজেই $1,00,000 দামের শর্মিষ্ঠাকে কুক্ষিগত রাখার এটাই ছিল তার কাছে প্রশস্ততম রাস্তা। তবে তার একটা জায়গায় ভুল হয়েছিল। ওর ধারণা হয়েছিল যে জয় সম্পূর্ণ হয়েছে, কিন্তু শর্মিষ্ঠার যে একটা নিজস্ব মন ছিল,
বিবেক ছিল সেটা সে ধারণা করতে পারেনি। অনভিজ্ঞ শর্মিষ্ঠা তার জালে জড়িয়ে পড়ে যে কি অন্তর্জালায় জ্বলেছে তা সে অনুভব করতে পারেনি। আপনি কি ব্রতিশেখর বাবুর সঙ্গে কথা বলেই বুঝতে পেরেছিলেন যে তার মেয়ে এমনই একটা নোংরা ব্যাপারে জড়িয়ে পড়েছে? নীলকান্ত জিজ্ঞাসা করল। না না, আমার মনে কেবল একটা সন্দেহ জেগেছিল যে ব্যাপারটা ঈশ্বর ভক্তি না অন্য কিছু। ব্যাপারটা যে কি সেটা বুঝতে পারলাম মুনিয়া আর শর্মিষ্ঠাকে দেখে। দেখলুম বাপ অথবা বন্ধুর সামনে শর্মিষ্ঠা চিন্তা কাতর, সংশয় আচ্ছন্ন একটা চরিত্র, একলা মুনিয়ার সামনে উজ্জ্বল। সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে মুনিয়ার সুন্দর মুখের মুখোশটা সরে গিয়ে বেরিয়ে এলো একটা হিংস্র পিশাচি রূপ। রমলার গানের সামনে শর্মিষ্ঠার অসহায় আর্ত চেহারা দেখে ব্যাপারটা খানিকটা আঁচ করা গেল। সমরেশ জিজ্ঞাসা করল, মুনিয়া তো স্বভাবতই সমকামীও হতে পারে, সেক্ষেত্রে কি তাকে পিশাচি বলা ঠিক হবে? না, তবে আমি প্রথম দর্শনেই বুঝেছিলাম মুনিয়া যাকে বলে বিকীর্ণ মনমথা, সমকামী কখনোই নয়। এটা আমার মেয়েলি সহজাত প্রবৃত্তিতে বুঝেছিলাম। তোমরা কি বুঝেছিলে আমি জানি না। তাছাড়া তোমাদের সামনে স্বামীর সঙ্গে তার বাক্যালাপের বিবরণ শুনে তো আর কোনো সন্দেহই থাকে না। কাজেই যদিও তখনও আমি উইলের কথা জানতাম না, তাহলেও মুনিয়ার স্বরূপ বুঝতে কোনো অসুবিধে হয়নি। এখন কাল রাত্রে উজ্জ্বলবাবুর ওপরে আক্রমণের কথা নীলকান্তবাবু যখন বললেন, তখন বুঝলাম মুনিয়া পরাজয়ের সম্মুখীন হয়েছে। মীরচন্দানি হোটেলে না থাকা সত্ত্বেও সে বাইরে গিয়েছিল এই আক্রমণটা অর্গানাইজ করতে। অর্থাৎ একবার উজ্জ্বলবাবু বিয়ের প্রস্তাব নিয়ে আসায় শর্মিষ্ঠা তার অন্ধকারময় অস্বাভাবিক অস্তিত্ব থেকে বেরিয়ে এসে স্বাভাবিক সুস্থ ভবিষ্যতে প্রবেশ করার প্রেরণা পেয়েছে। তাই মুনিয়া হন্যে হয়ে উঠেছে। সে উজ্জ্বলবাবুকে মেরে ফেলতে সক্ষম হলে কি হতো বলা কঠিন, কিন্তু ব্যর্থ হয়ে নিজের মৃত্যু ডেকে আনল, কারণ শর্মিষ্ঠার সামনে তার স্বরূপ তখন সম্পূর্ণ উদ্ঘাটিত। তাহলে মুনিয়াকে দেখেই তুমি বুঝতে পেরেছিলে যে শর্মিষ্ঠাই হত্যাকারী? না না, আমার সামনে তো তখন তিনজন সম্ভাব্য হত্যাকারী, ডক্টর রায়, উজ্জ্বলবাবু এবং শর্মিষ্ঠা। তিনজনেরই মোটিভ আছে এবং প্রত্যেকের ক্ষেত্রে সেটা অত্যন্ত জোরালো। এখন এদের মধ্যে প্রকৃত হত্যাকারীকে খুঁজে বার করতে হলে প্রথমে দরকার খুনটা বিশ্লেষণ করা। প্রথমে দেখতে পাচ্ছি মৃতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, কিন্তু বিষক্রিয়ার লক্ষণ নেই। তাহলে এক্ষেত্রে এটা মনে হওয়াই স্বাভাবিক যে আঙুল ভাঙার কারণেই মৃত্যু। একটার পর একটা আঙুল মুটকে মুটকে ভাঙলে যন্ত্রণায় যে একটা মেয়ের মৃত্যু হতে পারে না তা নয়, কিন্তু সেক্ষেত্রে একটা ধস্তাধস্তির চিহ্ন তো থাকবে। বিদ্যা একটা গোলমালের উল্লেখ করত, অন্তত মৃতের মুখে ভয়ানক যন্ত্রণার ছাপ থাকত। সে সবই অনুপস্থিত। মৃত্যুর পর মৃতের মুখ স্বাভাবিক করে দেওয়া হয়েছে হয়তো, কিন্তু তাও নয়। লক্ষ্য করেছেন নিশ্চয়ই মৃতের মুখে একটা ক্লিষ্ট যন্ত্রণার ছাপ, তাহলে তো সেটাও থাকতো না। তাছাড়া মৃতদেহের পজিশন দেখে একটা কথাই মনে হয়, মৃত্যু হঠাৎ এসেছে, এবং যখন এসেছে তখন সম্ভবত ঘরে কেউ ছিল না। তাহলে নিঃসন্দেহে বলা যায় যে সে মৃত্যু কোনো এক ধরনের বিষক্রিয়ার ফল। এমনকি কোনো বিষ আছে যা কোনো চিহ্ন না রেখে মানুষের প্রাণ হরণ করে? তখন আমার প্রস্টিক অ্যাসিডের কথা মনে পড়ল। আমি আপনাদের সে কথা বলেছিলুম। শিবেন সহাস্যে বলল, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তখন আমরা আঙুল ভাঙা নিয়েই ভয়ানক ব্যস্ত ছিলুম। সে যাই হোক, প্রস্টিক অ্যাসিড কীটনাশক বানাতে কাজে লাগে। ডক্টর রায়ের ল্যাবরেটরি ঘরে যে বস্তু থাকার সম্ভাবনা প্রচুর। অতএব কোন বিষে হত্যাকাণ্ডটি ঘটেছে সে বিষয়ে প্রায় নিঃসন্দেহ হওয়া গেল। এরপর দেখা যাচ্ছে মুনিয়া খাটের উপর চিত হয়ে পড়ে আছে, পরনে ফ্ল্যানেলের ড্রেসিং গাউন, পায়ে গরম মোজা, এর সঙ্গে দেখছি টেবিলের উপরে রাখা ইলেকট্রিক চুল্লি, আর ড্রেসিং গাউনের গলার কাছে তরল কিছু একটা পরার দাগ। এই সবকটা একসঙ্গে দেখিয়ে দিচ্ছে কিভাবে বৃষ্টি প্রযুক্ত হয়েছে এবং আঙুল ভাঙার কারণ কি। কিভাবে? সমরেশ জিজ্ঞাসা করল।
মুনিয়ার মতো ফ্যাশনেবল মেয়ের পায়ে মোটা কালো পশমের মোজা আর ইলেকট্রিক হিটার ইত্যাদি একটা বিষয় নিঃসন্দেহ করে যে সে শীতে ভয়ানক কাবু হয়ে পড়েছিল। মুনিয়া পাহাড়ি অঞ্চলের লোক ছিল না, ছিল বম্বের অধিবাসী। কাজেই কালকের শীতে রাত 10টায় বাড়ি ফিরে এসে যে কাতর হয়ে পড়বে তাতে সন্দেহ থাকে না। তোমাকে আর শিবেনবাবুকে কম্বলের স্তূপ বলে যতই ঠাট্টা করি না কেন, শীতটা যে সত্যি মারাত্মক রকমের পড়েছে তাতে তো সত্যি কোনো প্রশ্ন ওঠে না। এখন ডক্টর রায়ের কথায় আমরা জানি যে মুনিয়া ছিল হাঁপানির রুগী। এটা সম্ভব যে নিঃশ্বাসের কষ্ট হলে সে গলায় ওষুধ স্প্রে করত, যা সাধারণত এই রোগের রোগীরা করে থাকে। সেই ওষুধের সঙ্গে যদি বিষ মিশিয়ে দেওয়া যায় তাহলে স্প্রে করার সঙ্গে সঙ্গেই মৃত্যু হতে পারে। ব্যাপারটা যে সেরকমই কিছু হয়েছিল তার প্রমাণ গলার কাছের দাগটা। মুনিয়া যে ওই রকম দাগি ড্রেসিং গাউন পরবে সেটা অসম্ভব। তাহলে নিশ্চয়ই তার মৃত্যুর পর হাত থেকে পড়ে যাওয়া স্প্রে করার যন্ত্রটা থেকে ওষুধ চলকে বেরিয়ে গলার কাছে দাগ ধরিয়েছিল। এ পর্যন্ত যখন যুক্তিতে কোনো বাধা পাচ্ছি না, তাহলে এটা বলে মেনে নিলে হাতের আঙুল ভাঙার কারণটা স্পষ্ট হয়ে ওঠে। স্প্রে করার যন্ত্রটা যখন নেই তখন সেটা নিশ্চয়ই হত্যাকারী বা তার শাগরেদ বা অন্য কেউ পরে সরিয়ে নিয়েছিল, এবং এত পরে যখন মৃতদেহ শক্ত হতে আরম্ভ করেছে, সেজন্যে আঙুলগুলো ভাঙার দরকার পড়েছিল। এই আঙুল ভাঙার মতো ক্ষমতা এ বাড়িতে দুজনের আছে, এক ডক্টর রয়, দুই উজ্জ্বল। এই দুজনের সম্পর্কে কতগুলো আশ্চর্যজনক খবর পাওয়া গেল নীলকান্তবাবুর কথায়। প্রথমত, উজ্জ্বলবাবুকে নিয়ে আসার পর মুনিয়াকে দেখে পুলিশের সামনে ডক্টর রয় উত্তেজনা প্রকাশ করেছিলেন, কিন্তু উজ্জ্বলবাবু করেননি। ডক্টর রয় যদি এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্র করে থাকতেন তাহলে তিনি কখনোই পুলিশের সামনে উত্তেজনা প্রকাশ করতেন না। তার প্রথমা স্ত্রী বিয়ের 4 বছরের মধ্যে অস্বাভাবিক মৃত্যুবরণ করেন। দ্বিতীয় স্ত্রীও যদি সেই 4 বছরের মাথাতেই মারা যায় তাহলে যে পুলিশ তার প্রতি ভয়ানকভাবে সন্দিগ্ধ হয়ে পড়বে তাতে তার সন্দেহ থাকার কথা নয়। তার উপর যদি তিনি উত্তেজনা প্রকাশ করেন তাহলে তার বিরুদ্ধে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ভয়ানক জোরালো হয়ে পড়বে। মুনিয়ার হাত থেকে উদ্ধার পেয়ে তিনি নিশ্চয়ই জেলে পচে বা ফাঁসি কাটে ঝুলে নিজের জীবনটা শেষ করতে চাননি। কাজেই তার পক্ষে এ বম্বিত আচরণ হত্যাকারী হিসাবে খুবই আশ্চর্যজনক হতো। দ্বিতীয়ত, তিনি যখন নিজেকে হত্যাকারী বলে ঘোষণা করলেন তখন তো সব সন্দেহই চলে গেল। হত্যাকাণ্ডটা বাহ্যত পূর্ব পরিকল্পিত। কেন বাহ্যত বললুম সেটা পরে বলছি। এই পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ডের নায়ক কখনোই নিজেকে এইভাবে ধরিয়ে দিতে পারেন না। এরপর উজ্জ্বলবাবুর কথা ধরা যাক। এই ক্রোধী নিষ্ঠুর নৃশংস লোকটি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেও তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীকে দেখে কোনো রকম উত্তেজনা প্রকাশ করছেন না, এটা কি অবিশ্বাস্য নয়? কেন করছেন না? নিশ্চয়ই এমন কোনো অনাগত ঘটনার সম্ভাবনা তার মনকে আচ্ছন্ন করে রেখেছে যা তার মৃত্যুর মুখ থেকে ফিরে আসার চেয়েও ভয়ঙ্কর। এই সম্ভাবনাটার কথার একটা ইঙ্গিত পাচ্ছি উজ্জ্বলবাবুর নীলকান্তবাবুকে মুনিয়াকে গ্রেপ্তার করার অনুরোধের মধ্যে। নীলকান্তবাবু ভেবেছিলেন উজ্জ্বলবাবুর ইচ্ছে যে মুনিয়া শাস্তি পাক, কিন্তু তিনি খেয়াল করেননি যে উজ্জ্বল এই ধরনের শাস্তিতে বিশ্বাসী করেন না। তাহলে যে গ্রেপ্তারের জন্য এই অনুরোধ একমাত্র প্রোটেক্টিভ কাস্টাডি হতে পারে, অর্থাৎ উজ্জ্বল জানতেন যে মুনিয়া নিহত হতে যাচ্ছে, এবং তাতে তার এত ব্যাকুলতার কারণ এই হতে পারে যে নিশ্চয়ই তার কোনো প্রিয়জনেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে পড়তে যাচ্ছে। তার শ্বশুর যদি শাশুড়ির সম্ভাব্য খুনি হতেন তাহলে তার বিশেষ বিচলিত হবার কারণ ছিল না। তাহলে অপরজনকে? এখানেই আমাদের সন্দেহ গিয়ে পড়ল শর্মিষ্ঠার ওপর। বিদ্যার সাক্ষ্যটা এবার এই সন্দেহের আলোয় বিচার করলে দেখা যাচ্ছে যে মুনিয়ার স্প্রে করার যন্ত্রে বিষ মেশানোর সুযোগ এবং সময় দুই শর্মিষ্ঠার ছিল। সে অনেকক্ষণই সকলের দৃষ্টির আড়ালে ছিল। মজুমদারকে মিনিট 15 জিজ্ঞাসাবাদ করার পর
নীলকান্তবাবু বাইরে বেরিয়ে দেখলেন প্রকৃতত ডক্টর রয় আর বোর্ড কিষানলালকে। ইতিমধ্যে ডাক্তারকে ফোন করা হয়ে গেছে, কারণ তার 5 মিনিট বাদেই ডাক্তার এসে পৌঁছেছেন। যদি ধরে নিই ডাক্তারকে ফোন করতে 5 মিনিটও সময় লেগেছে ডক্টর রায়ের, তাহলে তার মাত্র মিনিট 10-এর বক্তৃতাতেই কিষানলাল বোর্ড হয়ে যাবে। এতটা ইন্টেলেকচুয়াল সে নয়। তাহলে বোঝা যাচ্ছে ডক্টর রায় আগাগোড়া কিষানলালের কাছেই ছিলেন। তখন শর্মিষ্ঠা কোথায় ছিল? তারও পরে মুনিয়ার সঙ্গে সে তার ঘরে ঢুকেছে। ডক্টর রায়ও একবার ঢুকেছিলেন, কিন্তু গালাগালি খেয়ে পালিয়ে আসেন। অতএব শর্মিষ্ঠার ওপর সন্দেহ আরও গাঢ়তর হলো। আচ্ছা, শর্মিষ্ঠা বিষ্ঠা সংগ্রহ করলো কখন? সে কি আগে থেকেই সেটা জোগাড় করে নিজের কাছে রেখেছিল? তাহলে কিন্তু শর্মিষ্ঠা যতই না কেন মানসিক যন্ত্রণায় ভুগে থাক, বাহ্য তো নয়। এটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মেনে নিতে হয়। আর সেক্ষেত্রে সামাজিক, মানবিক, নৈতিক কোনো আইনই একে সমর্থন করতে পারে না। নীলকান্ত চিন্তিত গম্ভীর গলায় বলল, শর্মিষ্ঠা বিষটা আগে সংগ্রহ করে রাখেনি। কখন করেছে সেটা বিদ্যার সাক্ষ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখুন, ডাক্তার খান্না উজ্জ্বল আসার 20 মিনিট বাদে বাড়িতে আসেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রওনা না হলেও তার আসতে লাগে 10 মিনিট। তাহলে উজ্জ্বল আসার 10 মিনিট বাদে তিনি খবর পেয়েছেন। অথচ বিদ্যা বলছে ল্যাবরেটরি ঘরে যেতে এখান থেকে লাগে 5 মিনিট। লাফিয়ে চলা মেয়ে শর্মিষ্ঠার আরও কম লাগবার কথা। তাহলে শর্মিষ্ঠা নিশ্চয়ই বাকি সময়টার মধ্যেই ল্যাবরেটরি থেকে বিষটা সংগ্রহ করেছে। তাহলেও এই প্রশ্ন থাকে যে এই হত্যাকাণ্ড কি পূর্ব পরিকল্পিত? এর সমাধানের জন্য একটু জটিল বিবেচনা করা দরকার। দেখুন, ফ্রয়েডীয় স্বপ্নতত্ত্বে দেখতে পাচ্ছি আমাদের সহজাত আদিম প্রবৃত্তিগুলো অনেক সময়ই আমাদের মনে কুৎসিত, নিষ্ঠুর, সমাজ বিরোধী বা পাশবিক কোনো কোনো বাসনা বা অভিপ্সা জাগিয়ে তোলে। সেগুলোর কোনো কোনোটা এতই বীভৎস যে আমাদের সভ্যতার আবরণে ঢাকা শিক্ষিত মনের সামনে যদি তাদের আলাদা আলাদা করে এনে দাঁড় করিয়ে দেওয়া যায়, তাহলে আমরা বিশ্বাসই করতে পারবো না হয়তো যে আমাদের মনে তাদের জন্ম হতে পারে। সেজন্য আমরা তাদের চাপা দিয়ে রেখে দিই আমাদের অবচেতন মনেরও একদম নিচের স্তরে। যেরকম অপরাধী বা উন্মাদদের আমরা গড়াদের পিছনে পাঠিয়ে দিই, আমাদের শিক্ষিত, সভ্য, ভদ্র চেতনায় তাদের প্রবেশ একেবারে নিষিদ্ধ। কিন্তু তাদের আমরা একেবারেই ঠেকিয়ে রাখতে পারি না। আমাদের মনের গভীরতম প্রদেশ থেকে মাঝে মাঝেই তারা বেরিয়ে আসে, যখন তাদের পাহারাদার স্নায়ুরা থাকে শিথিল, অসতর্ক। যেমন আমাদের ঘুমের মধ্যে বা জাগার জাগার স্বপ্নে। তখন তারা আমাদের তাদের কদাকার চেহারাগুলো দেখিয়ে দিয়ে যায়। এখন বিমাতার সঙ্গে অস্বাভাবিক সম্পর্কের জন্য শর্মিষ্ঠার মনে জমে উঠেছিল দুঃসহ গ্লানির বোঝা। তার সমস্ত সত্তা, অহংকার এবং বিবেক পদে পদে লাঞ্ছিত, অপমানিত হচ্ছিল। কিন্তু সমকামিতার নোংরা জাল খুবই শক্ত, তাকে ছিঁড়ে বেরিয়ে আসা কঠিন। কাজেই স্বাভাবিকভাবেই ধীরে ধীরে তার অবচেতন মনের অন্ধকারে জন্ম নিয়েছে জিঘাংসা। পেপার ব্যাগে পড়া মাফিয়াদের কীর্তিকলাপের কথা সেই জিঘাংসাকে পরিপুষ্ট করেছে, বাড়িয়ে তুলেছে। তারপর কাল যখন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা উজ্জ্বলকে খাদের তলা থেকে উঠে আসতে দেখেছে, তখনই তার সমস্ত পাহারাদার স্নায়ুর জাল ছিঁড়ে সেই দানব বেরিয়ে এসেছে। তাকে ঠেকাবার ক্ষমতা তার তখন নেই। কাজেই হত্যাকাণ্ডটা পূর্ব পরিকল্পিত কি পূর্ব পরিকল্পিত নয়, সেটা বোধহয় বড় কথা নয়। এর আগে বোধহয় বিচার করা দরকার যে খুনটা ঠান্ডা মাথায় সব দিক ভেবেচিন্তে করা হয়েছে, না প্রচণ্ড স্নায়বিক আঘাতে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে করা হয়েছে। নীলকান্ত বলল, তার মানে আপনি বলতে চাইছেন যে কাল রাত্রি থেকেই শর্মিষ্ঠা মনের ভারসাম্য হারিয়ে ফেলেছিল? তারপর দময়ন্তী কিছু বলবার আগেই নিজেই যোগ করল, হ্যাঁ, তাই হবে। আমার বোধ হয় আপনার কথাই ঠিক। উজ্জ্বল উঠে আসবার পরেই যেভাবে গিয়ে জড়িয়ে ধরেছিল আর তারপর বাড়ি আসা পর্যন্ত গায়ের সঙ্গে আঠার মতো সেঁটেছিল, সেটা বেশ অস্বাভাবিক। জিপেও তো পাশে বসে ক্রমাগত উজ্জ্বলের কানে কানে ফুসুর ফুসুর করে কী সব বলে যাচ্ছিল। শিবেন বলল, কি বলছিল তুই বুঝতে পারিসনি?
তখন বুঝিনি, ভেবেছিলাম ইংরেজিতে যাকে বলে সুইট নাথিংস হবে বোধহয়। এখন বুঝতে পারছি উজ্জ্বলবাবুকে তখনই শ্রীমতী তার পরিকল্পনার কথা বলেন, আর সেজন্যই উজ্জ্বলবাবু অত চিন্তিত আর অন্যমনস্ক হয়েছিলেন। বোধহয় শর্মিষ্ঠাকে ফিজিক্যালি কিভাবে ঠেকানো যায় তারই চিন্তা করছিলেন। এদিকে বিদ্যা বারান্দায় বসে আছে, তাকে এড়িয়ে শাশুড়ির ঘরে ঢোকা যাচ্ছে না। তাকে চেক করার জন্য রাত 2টো পর্যন্ত বিদ্যা বসে রইল। ইতিমধ্যে বোধহয় উজ্জ্বল ঘুমিয়ে পড়েছিলেন। ভোর রাত্রে ঘুম ভাঙতেই দৌড়লেন শাশুড়ির ঘরে। ঢুকেই বুঝলেন তিনি গত হয়েছেন। শরীরের অবস্থান দেখে আন্দাজ করেছিলেন যে স্প্রে করার যন্ত্রটাই গোলমালের মূল, কিন্তু কিভাবে সেটা ভালোভাবে বুঝতে পারেননি। বোধহয় বেশি উত্তেজিত হয়েছিলেন সেই জন্যই। কিন্তু বুঝতে না পারলেও যন্ত্রটাকে বিদায় করার জন্য আঙুল ভেঙে সেটা বের করতে হলো। শিবেন বলল, তা তো হলো। আঙুল ভাঙা দেখে আপনি আন্দাজ করলেন যে জামাই ভোর রাতে উঠেছিলেন, কিন্তু শ্বশুর উঠেছিলেন বুঝলেন কি করে? দময়ন্তী বলল, মুনিয়া খুন হয়েছে কি হয়নি বা কিভাবে খুন হয়েছে সেটা বিশদভাবে জানার আগেই তিনি নিজেকে হত্যাকারী ঘোষণা করে দিলেন। অথচ তিনি যে হত্যাকারী হতে পারেন না সেটা গোড়াতেই বোঝা গিয়েছিল। তাহলে তিনি নিশ্চয়ই কাউকে বাঁচাতে চাইছেন। কাকে? সৌমিকে নয়, কারণ সৌমি যে খুন করেছে তা বোধহয় তিনি এখনো জানেন না। এদিকে আমরা জানি যে উজ্জ্বলবাবু ভোর রাত্রে মুনিয়ার ঘরে ঢুকেছিলেন। তাহলে এটা সম্ভব যে ডক্টর রায় তাকে দেখতে পান এবং সৌমির ভবিষ্যৎ ভেবে তার জায়গায় নিজেকে বলি দিতে উদ্যত হয়েছেন। ওই যে বললেন গলা টিপে, সেটাও আমার অনুমানকেই সমর্থন করে। ভদ্রলোক জানেন তো যে হবু জামাইটি কি গোয়ার গোবিন্দ। শিবেন বলল, ডক্টর রায় যত শিক্ষিত ততই দেখছি প্রশস্ত হৃদয়। আচ্ছা বৌদি, শর্মিষ্ঠা ভালো হয়ে উঠবে তো? দময়ন্তীর মুখটা হাসতে হাসতে করুণ হয়ে এলো। বলল, নিজের মায়ের মস্তিষ্ক বিকৃতি আর বিমাতার অসুস্থ মনোবৃত্তি, এই দুই দুষ্ট গ্রহের ফেরে পড়ে বেচারির জীবনের স্বাভাবিক রাস্তা থেকে সরে গেল। অথচ নিজে চেয়েছিল একটা সুস্থ স্বাভাবিক জীবন। আর যদি আমরা ওকে সুস্থ করে তুলতে না পারি তাহলে বলবো আমাদের চিকিৎসা শাস্ত্র অর্থহীন। তবে একটা ভরসার কথা, আমি বিশ্বাস করি উজ্জ্বলবাবু ওর কাছেই থাকবেন। ভদ্রলোক সত্যিই ভালোবেসেছেন শর্মিষ্ঠাকে। আমি ওকে যতটুকু চিনেছি বুঝেছি, উনি শত্রুকে ঘৃণা করেন দয়াহীনভাবে আর শর্তহীনভাবে ভালোবাসেন প্রিয়জনকে। ওর কাছ থেকে শর্মিষ্ঠা এমন একটা জিনিস পাবে যা বোধ করি সমস্ত অসুখ থেকেই মানুষকে মুক্ত করতে পারে এবং কোনো চিকিৎসা শাস্ত্রই যা কখনো দিতে পারে না। সমরেশ ঘন ঘন মাথা নেড়ে বলল, ঠিক ঠিক। তারপর ভাঙা বেসুরো গলায় গান জুড়ে দিল, বাহির আকাশে মেঘ ঘিরে আসে, এলো সব তারা ঢাকিতে, হারানো সে আলো আসন বিছালো শুধু দুজনার আঁখিতে। শেষ হলো আমাদের আজকের নারী গোয়েন্দা পর্যায়ের গল্প পর্বত বহ্নিমান। আশা করছি গল্পটা আপনাদের ভালো লেগেছে। গল্পটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন এবং যারা এই ধরনের গোয়েন্দা গল্প শুনতে ভালোবাসেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা একবার ভিজিট করার জন্য, কারণ আমাদের চ্যানেলে এই ধরনের গোয়েন্দা গল্প আমরা প্রায়ই আপলোড করে থাকি। আর যারা নতুন আমার চ্যানেলে বা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছেও আমি অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিন, যাতে নতুন গল্পের আপডেট আপনারা গল্প আপলোড হবার সাথে সাথেই পেয়ে যান। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমি দেবারতী আরও একটা নতুন রোমাঞ্চকর রহস্য গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুনবেন অডিও স্টোরি স্টেশন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। শুভরাত্রি।